সকালবেলা মনে শান্তিতে ঘুমিয়েছিলাম। অনেক কষ্ট করে অফিস থেকে ছুটি পেয়েছি, তাই এই কয়দিন শুধু আরাম করে ঘুমোতেছি, কিন্তু সেটা আর হলো কই। সকাল সকাল আম্মুর ডাকে আমার শান্তির ঘুমটা ভেঙে গেল। শ্রাবণ, এই শ্রাবণ, ওঠ বাবা। আমি কোনো মতে এক চোখ মেলে তাকিয়ে বললাম, আম্মু তুমি যাও তো, আমাকে শান্তিতে একটু ঘুমোতে দাও। আমি কি আর ইচ্ছে করে তোকে ঘুম থেকে তুলতে এসেছি নাকি? তোর মোবাইল সেই কখন থেকে বেজে চলেছে, ওটা কে রিসিভ করবে? আম্মু কে না কে ফোন দিয়েছে, তুমি যাও তো, আমাকে ঘুমোতে দাও। অনেকদিন ভালো করে ঘুমাইনি। এটা বলতে বলতে শ্রাবণ আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু আম্মু আছে, আমাকে জোর করে টেনে তুললো আর হাতে মোবাইলটা ধরিয়ে দিল। আমি ঘুম ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে তাকালাম, কিন্তু ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে আমার ঘুম পালিয়ে গেল। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম কর্নেল। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তুমি এখন কোথায়? জি কর্নেল, আমি তো ছুটিতে বাসায় এসেছি। শ্রাবণ, এবারও মনে হয় তোমার ছুটি কাটানো হবে না। কিন্তু কেন কর্নেল? আমার কাছে ইনফরমেশন এসেছে, সিলেট বিভাগের মতো আরও একটা বিভাগের খুব তাড়াতাড়ি বড়সড় একটা ধামাকা হতে চলেছে। এবার আমি কিছু শুনতে চাই না, যে করে হোক তোমাকে এটা আটকাতে হবে। আবারও? কর্নেল, আমি আমার সবটুকু দিয়ে এটা আটকানোর চেষ্টা করব। আর এইবার এর আগের বারের মতো বোকামি করলে চলবে না। এর আগে আমরা সবাই আমাদের আইডেন্টিটি নিয়ে বেরিয়েছিলাম, যার কারণে ওরা আমাদের দেখে সতর্ক হয়ে যায়। এবার সেই ভুল করা যাবে না। মানে আমাদের ছদ্মবেশে যেতে হবে? হুম তবে এইবার আর আমি থাকতে পারতেছি না। আমি এই জায়গায় অনেক সমস্যায় আছি, তার জন্য আমি তোমাকে ফোন করেছি। আর হ্যাঁ, তোমার যখন যা লাগবে আমাকে বলবে। ওখানে তোমার কোনো সমস্যা হবে না, সব রকমের পাওয়ার তোমার থাকবে, শুধু তোমাকে ছদ্মবেশে থাকতে হবে। জি কর্নেল, বুঝতে পেরেছি। কিন্তু এইবার কোন বিভাগে এমন একটা হতে চলেছে? কোনো ইনফরমেশন আছে কর্নেল? হুম এবার পাক্কা ইনফরমেশন আছে। কোন বিভাগে কর্নেল? খুলনা বিভাগ। কর্নেলের মুখে খুলনা বিভাগের নাম শুনে বুকটা ধুক করে উঠল। কিছু সময়ের জন্য আমার সব কিছু থেমে গেল। আমি যেন আবার সেই অতীতের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম। আজ এত বছর পরে খুলনা শহরের কথা মনে পড়ল। কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? কর্নেলের কথায় আমি আবার বর্তমানে ফিরে এলাম। নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, কিছু না কর্নেল, আমাকে কবে যেতে হবে? কালকেই যেতে হবে তোমাকে। আর এইবার তোমার সাথে ক্যাপ্টেন রবি থাকবে, ওর সাথে কথা বলে নিও। আর আমি তোমাকে কয়েকজনের ইনফরমেশন পাঠাচ্ছি মেইল করে, ওরা সবাই এর সাথে জড়িত, ভালো করে দেখে নিও। ওকে কর্নেল। এরপর কর্নেল ফোনটা রেখে দিল, আর আমি যেন হাঁপ ছেড়ে বেঁচে উঠলাম। কিন্তু এইবার আমি কি করব? যে শহরটাকে ভুলে যাওয়ার জন্য আমি এত দূরে চলে এসেছি, যে মানুষগুলোকে ভোলার জন্য কত কিছুই না করেছি, আর আজকে আমাকে সে শহরে যেতে হবে। কীভাবে পারবো আমি? মনে মনে এগুলো ভাবছিলাম, তখনই আম্মু এসে আমার কাঁধে হাত রেখে বলল, কি রে, কে ফোন দিয়েছিল? আর এইভাবে বসে আছিস কেন? আম্মু কর্নেলের ফোন ছিল। কি, এইবারেও কি আমাদের সাথে থাকতে পারবি না? না আম্মু, এবার অনেক বড় মিশন আছে, আমাকে যেতে হবে। হে আল্লাহ, কেন যে তোর আব্বু তোকে সেনাবাহিনীতে যোগ দিতে বলেছিল? তোর আব্বুর কারণে আমি আমার ছেলেটাকে কাছে পাই না। আম্মু, তোমার তো গর্ব হওয়া উচিত। তোমার হাজব্যান্ড একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার, আর তোমার ছেলেও একজন সেনাবাহিনীর মেজর। এরকম কজনের বেলায় হয় বলো তো? হুম কিন্তু এইবার কোথায় যেতে হবে তোকে? আম্মুকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কারণ আম্মুকে যদি বলি আমাকে খুলনা যেতে হবে, তাহলে নিশ্চয়ই অনেক বড় কিছু হয়ে যাবে। তবুও সাহস করে আম্মুকে বললাম, আম্মু এবার আমাকে খুলনায় যেতে হবে। আম্মু আমার মুখে খুলনার নামটা শুনেই উঠে দাঁড়িয়ে গেল, আর আমার দিকে তাকিয়ে বলল, খুলনা? না, তোকে আমি যেতে দিব না। আম্মু আমাকে যেতেই হবে। আমি কি আর ইচ্ছে করে খুলনা যেতে চাইছি নাকি? কর্নেলের হুকুম, আমাকে যেতেই হবে। আমি জানি তুই ওখানে গেলে আর ফিরে আসবি না। আমাকে, তোর আব্বুকে, সবাইকে ভুলে যাবি তুই। আমি আম্মুর চোখে পানি রেখে তার কাছে গেলাম। এরপর আমার দিকে ফিরিয়ে বললাম, আম্মু তোমার ভালোবাসার উপরে বিশ্বাস নেই? তোমার আব্বুর ভালোবাসা আমাকে খুলনা শহরে আটকে রাখতে পারবে? আম্মু কিছু সময় চুপ করে থেকে তারপর বলল, কয়দিনের জন্য যেতে হবে? এই তো আমার কিউট আম্মু, 1 মাসের মতো। আম্মু এবার হেসে দিল আর বলল, হয়েছে, আর ঢং করতে হবে না। খুলনা গিয়ে রোজ আমাকে ফোন দিবি। আর খবরদার, কোনো মেয়ের চক্করে পড়বি না। আস্তাগফিরুল্লাহ আম্মু, তুমি এগুলো কি বলো? আমি তো মেয়ে দেখলেই 100 হাত দূর দিয়ে হাঁটি। ভালো। আমি চাই না যে আবার তোর জীবনে কোনো মেয়ে এসে তোর জীবনটা নষ্ট করে দিয়ে চলে যাক।
আমি তোর জন্য মিষ্টি একটা বউ এনে দেবো। হুম হুম, ঠিক আছে। আমার আম্মু, তুমি নিচে যাও তো, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। হুম। এরপর আমার নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আসুন, এবার আমি আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে আব্বু আর আম্মু। আর আমি কি করি সেটা তাদের কোনো বুঝে গেছে। তবু আরেকবার বলি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর বাকি সব কিছু আস্তে আস্তে জানতে পেরে যাবেন। চলুন গল্পে ফেরা যায়। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি আব্বু খবরের কাগজ নিয়ে বসে আছে। আমাকে দেখার সাথে সাথেই আব্বু খবরের কাগজ রেখে দিল। এরপর বলল, কি ব্যাপার, তোমার আম্মু কি বললো এটা? আমি খাবার টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ঠিক বলছে। একটা মিশনের জন্য আমাকে খুলনা শহরে যেতে হবে। তোকে দেখলে গর্বে আমার বুকটা ভরে যায়। আমার যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে যায়। একসময় তোর বয়সে আমি একদমই তোর মতো ছিলাম। আব্বু, আমি জানি তো। তোমার এই গল্প না হলেও আমি হাজারবার শুনেছি। আমার এই কথা শুনে আম্মু আর কাজের বেটি দুজনেই কিচেনে বসে হেসে দিল। আর আব্বু মুখ গোমড়া করে বলল, তোমাদের মা ছেলের কাছে কিছু বলে শান্তি নেই। আমি আর আম্মু এখনও হেসে চলেছি। আব্বু আমাকে আর আম্মুকে কিছু বলতে না পেরে কাজের বেটির উপর রাগ দেখালো। এই সেমি তুই অমন করে হাসতেছিস কেন? চুপ করে থাকতে পারিস না? আমি আর আম্মু তো এইবার হাসতে হাসতে শেষ। আসলে আব্বু অনেক সহজেই রেগে যায়, আর যখন রেগে যায় তখন তাকে রাগাতে আরও মজা। আমি আর আম্মু কখনোই এই সুযোগটা মিস করি না। এবার খাবার খেতে বসে গেলাম। আব্বু অনেক আগে খেয়ে নিয়েছে, কারণ তাকে সঠিক সময়ে খাবার খেয়ে ওষুধ খেতে হয়। আর আমি তো অনেক বেলা করে ঘুম দিয়ে উঠি, তাই আম্মু আমার জন্য না খেয়েই বসে থাকে। কতবার বলি যে ঠিক সময় মতো খেয়ে নাও, কিন্তু না, সে আমাকে ছাড়া খাবেই না। আর আমারও আম্মুর সাথে খাবার খেতে ভালো লাগে, তাই আর বেশি জোরাজোরি করি না। খাবার খেয়ে সোজা আমার রুমে চলে এলাম। রুমে এসে ল্যাপটপ ওপেন করলাম। কার্নেলের কথা অনুযায়ী একটা মেল এসেছে, সেটা ওপেন করলাম। এরপর কয়েকটা ছবি দেখতে পেলাম। তবে এর মধ্যে যে প্রধান, তার আসল নাম হচ্ছে আব্দুল আহাদ। অনেকদিন ধরেই ওকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঠিকই ও ওর কাজ চালিয়ে যাচ্ছে। আমি ছবিটা ভালো করে নিজের মাথায় গেঁথে নিলাম। এরপর এদের সকলের ইনফরমেশন ভালো করে দেখতে লাগলাম। অনেক সময় ধরে সব কিছু খেয়াল করলাম, কিন্তু কোনোভাবেই কোনো ক্লু পেলাম না। আসলে এটা একটা জিনিয়াস, তবে বেশি দিনের জন্য না, কারণ এটা বাংলাদেশের সেনাবাহিনী, বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। বসে বসে এগুলো ভাবছিলাম, তখনই রবির ফোন। রবি বল। কি আর বলবো বল, তোর জন্য না আমার ভীষণ মায়া হয়। তুই বেটা একটা ছুটিও ঠিকভাবে কাটাতে পারলি না। মজা নিস না তো। এবার আম্মু মনে মনে অনেক কষ্ট পেয়েছে। সমস্যা নেই, এই মিশনটা কমপ্লিট করি আগে, এরপর কর্নেলকে বলে একবারে তোর বিয়ের ছুটিও নিয়ে দেব। দৌড় বেড়া, তুই কি জন্য ফোন করেছিস সেটা বল। ফোন রেখে দিলাম কিন্তু। আরে শোন শোন, কর্নেল বলেছে আমি তোকে চিনি না, আর তুই আমাকে চিনিস না। মানে? মানে ছদ্মবেশে থাকতে হবে। খুলনা গিয়ে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি আর তুই আগে থেকেই পরিচিত। তাই আমি ঠিক করেছি আমি একা বাইক নিয়ে খুলনা যাব। আর তুই কিভাবে যাবি? ওকে, দেন আমি বাসে করে যাব। অনেকদিন বাসে যাই না। আর শোন, কালকে খুলনা গিয়ে তোকে আমি একটা ঠিকানা দিয়ে দিব। বিকালে সেখানে চলে আসিস। আমাদের টিমের সবাই ওখানে থাকবে। ছোটোখাটো একটা মিটিংয়ের মতো করতে হবে। ওকে ঠিক আছে। এবার রবি ফোন রেখে দিল। আমি ল্যাপটপ অফ করে রেখে দিলাম। আপনারা অনেকে হয়তো ভাবছেন ক্যাপ্টেন রবিকে আমাকে তুই করে বলছে কেন, বা আমি রবিকে তুই করে বলতেছি কেন। আসলে আমি আর রবি কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। আর আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে আমাদের দুজনেই সেনাবাহিনীতে সুযোগ হয়ে যায়। আশা করি এবার বুঝতে পারছেন। মোবাইলের দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কিছু না ভেবেই সোজা বিছানায় চলে গেলাম, কারণ কাল থেকে আবার মিশনে যেতে হবে। এরপর ঠিকভাবে ঘুমাতে পারবো কিনা জানা নেই। বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনই আমার ফোনে একটা কল এলো। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। যেহেতু এটা আমার পার্সোনাল নাম্বার, তাই আমি স্বাভাবিকভাবেই কোনো অপরিচিত নাম্বার থেকে আসা কল রিসিভ করি না। এরপর ফোনটা সাইলেন্ট করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে খুলনার ব্যাটালিয়ান নিয়ে একটু চিন্তা করছিলাম। এর আগে দেশে 2-3টা বড় ধামাকা হয়েছে, এতে অনেক মানুষের প্রাণ চলে গেছে। আর এই সব কিছুর পিছনে একজনের হাত আছে, তার নাম তো আগেই বলেছি, আব্দুল আহাদ। এই 2-3টা ধামাকার ভেতরে নিশ্চয়ই একটা জিনিস কমন আছে, আর সেই জিনিসটা খুঁজে পেলেই আহাদকে ধরা একদম সহজ হয়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম।
তোয়ালিয়া দিয়ে হাত মুখ মুছে ফোনের দিকে তাকিয়ে দেখি সেই আননোন নাম্বার থেকে এখনও কল এসে চলেছে, তাই বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি কে বলতেছি সেটা বড় কথা নয়, আমি আপনাকে একটা নিউজ দেওয়ার জন্য কল করেছি। বলুন কি বলতে চান। আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলুন। আগামী 15 তারিখ জান্নাতের বিয়ে। কিছু সময়ের জন্য আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এটা আমি কি শুনছি? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু কে এই ছেলে? আর এ আমাকে চেনে কিভাবে? আর আমার নাম্বারই বা পেলো কোথায়? কে আপনি? আর আমার নাম্বার? আমি আমার ফোন থেকে নাম্বারটা কল ব্যাক করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছে। এগুলো কি হচ্ছে আমার সাথে? কিছুই মাথায় আসছে না। চুপ করে চেয়ারে বসে পড়লাম। এরপর মাথা ঠান্ডা করে ভাবতে লাগলাম। আপনারা অনেকে হয়তো ভাবছেন কেই জান্নাত, আর ওর বিয়ে হলে আমারই বাকি। আসলে আমার কিচ্ছু যায় আসে না, তবে কথায় আছে না, বোনের বিয়েতে তার নিজের ভাই উপস্থিত থাকবে না, এটা কি করে সম্ভব? জান্নাত আমার নিজের একমাত্র বোন। আর আগে আমি আপনাদের বলেছি যে পরিবার বলতে আমি, আব্বু আর আম্মু, কথাটা সত্য। তবে এটা আমার বর্তমান পরিবার। অতীতে আমার কে ছিল বা আমার সাথে কি হয়েছে গল্পের সাথে থাকলে আস্তে আস্তে জানতে পেরে যাবেন। আমি আজকে কিচ্ছু বলবো না। কি রে, এইভাবে মাথা নিচু করে কি ভাবতেছিস? আম্মুর কণ্ঠ শুনে একটু নড়ে চড়ে বসলাম। কিছু না আম্মু, মিশনের ব্যাপারে একটু চিন্তা করছিলাম। আম্মু জানো, আমার সাথে না আজকাল অনেক অস্বাভাবিক ব্যাপার ঘটছে। কি এমন ঘটেছে শুনি? না না, কিচ্ছু না। তুমি বরং আমাকে এক কাপ কফি বানিয়ে দাও, মাথাটা একটু ব্যথা করছে। তুই ব্যালকনিতে গিয়ে একটু ওয়েট কর, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ওকে আম্মু। আম্মু চলে যাওয়ার পরে আবার ভাবনা জগতে চলে গেলাম। আজকে যেন আমার পুরনো অতীতগুলো সব উকি মেরে আমাকে ডাকছে। আজকে আদিবার কথা খুব মনে পড়ছে। সোজা আমার রুমে গ্লাসের সামনে চলে গেলাম আর নিজের ফেসটা ভালো করে দেখতে লাগলাম। জানি না মেয়েটা কি দেখে আমার প্রেমে পড়েছিল। কোথায় ছিল আদিবা আর কোথায় আমি? আমার ফেসটা তো পুরোই বাজে, গায়ের রং কালো, না ছিলাম স্মার্ট। আর আদিবা মেয়েটা ছিল আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন। তাহলে কিভাবে? আমি একটা হাসি দিয়ে ব্যালকনিতে চলে এলাম। আমার আর আদিবার মাঝে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটা কাহিনী আমার জীবন থেকে সবাইকে আলাদা করে দিল। ভাবনার জগতে ডুবেছিলাম, তখনই আম্মু কফি নিয়ে চলে এলো। এই নে তোর চিনি বেশি দেওয়া কফি। থ্যাংক ইউ আম্মু। এরপর আম্মু আমার কাছ থেকে চলে গেল, আর আমি সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। শুধু সামনের মিশন নিয়ে চিন্তা করতে লাগলাম। ব্যাস, এইভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা আম্মুর ডাকে ঘুমটা ভেঙে গেল। আম্মু, সকাল সকাল কি শুরু করেছো? এভাবে চিল্লাচ্ছ কেন? এই বান্দর, আজকেই সব ভুলে গেলি? আজকে না তোকে খুলনা যেতে হবে? কি মিশন আছে নাকি? ও শিট, আমার তো খেয়ালই ছিল না। তুমি জানোই তো আম্মু, আমি ঘুমানোর সময় সব কিছু ভুলে যাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আর কি জামা কাপড় প্যাক করবো আমাকে বলে যা। আমি এক লাফে বিছানা থেকে উঠে গেলাম। আম্মু, তোমার যা ইচ্ছে তাই দাও। আমি কোনোদিনও আমার ব্যাগ গুছিয়েছি? আল্লাহ, তোকে যে মেয়ে বিয়ে করবে সে বুঝবে কত ধানে কত চাল। ডিউটি ছাড়া একটা কাজও করবে না এই ছেলে। তুমি না কিউট আম্মু, এই জন্য তো আমি কোনো কাজ করি না। তোকে কিন্তু। আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আর ফ্রেশ হতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হলাম। রুমে এসে দেখি আম্মু সব কিছু গুছিয়ে দিয়েছে। নিচে তোর আব্বু আছে, আমি খাবার রেডি করতেছি, খেতে আয়। ওকে আম্মু, তুমি যাও, আমি আসছি। এরপর আম্মু আমার রুম থেকে বেরিয়ে নিচে গেল, আর আমি আমার গুরুত্বপূর্ণ কিছু কাগজ ব্যাগে রেখে দিলাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আমার আইডি কার্ড, ওয়ালেটের মধ্যে রেখে দিলাম। এখানে ওখানে রাখলে কে না কে দেখে ফেলবে, আর আমাদের এত সুন্দর প্ল্যানটা ফেল হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক করে ব্যাগটা নিয়ে নিচে চলে এলাম, কারণ খাবার খেয়ে একবারেই বেরিয়ে যাব। আনুমানিক 9টা-10টার বাসে করে রওনা দেবো, তাই একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু। এ কি, তুই একেবারে ব্যাগ নিয়ে বেরিয়েছিস কেন? খাবার খেয়ে একটু বসবি না নাকি? আম্মু, জলদি খাবার দাও। আর আব্বু, আমার হাতে একদম সময় নেই, সন্ধ্যার আগে খুলনা পৌঁছতে হবে। নবমজাদা ঘুম থেকে বেলা 10টার সময় উঠবে আর বলবে হাতে সময় নেই। ডিউটিতে থাকাকালীন ভোর 5টায় উঠতে হবে, আর তাই তো বাসায় এসে একটু রেস্ট নেই। শ্রাবণ, তুই খেয়ে নে। শুধু শুধু এই বেকার লোকটার সাথে ঝগড়া করিস না তো। আমি হেসে খেতে বসে গেলাম, আর আব্বু আম্মু তাদের মিষ্টির ঝগড়া চালিয়ে যেতে লাগলো। আসলে আব্বু আর আম্মুর এটা ডেইলি রুটিন।
সকাল সন্ধ্যা দুবেলা ঝগড়া না করলে তাদের ঘুম হয় না। ইটস লাইক টম অ্যান্ড জেরি। আমি আমার খাওয়া শেষ করে সকলকে সালাম দিয়ে বাসা থেকে বের হলাম। আপা, আমি না আসা পর্যন্ত আব্বু আম্মুর খেয়াল রাখেন। জি ভাইয়া, আপনি চিন্তা করেন না, আমি সব খেয়াল রাখবো নে। আচ্ছা। এরপর আমার পার্সোনাল গাড়ি নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বললাম, রহিম, তোমাকে এই কয়দিন ছুটি দিলাম, আর হ্যাঁ, আব্বু বা আম্মু কল করলে বাসায় চলে এসো কিন্তু। জি স্যার। ঠিক আছে, তুমি এবার সোজা বাসায় চলে যাও, আমি আসি। এরপর আমি কোথাও সময় নষ্ট না করে সোজা টিকিট কাউন্টারে চলে গেলাম। আমাকে এখানকার সকলেই মোটামুটি চেনে, তাই আমাকে দেখে সকলেই সাইড দিয়ে দাঁড়ালো। আরে স্যার, আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? দাঁড়াতে হবে না, বসো। কোনো সমস্যা হয়নি, তবে সামনে হতে চলেছে, কারণ আমি বাসে করে খুলনা যেতে চলেছি। স্যার, সকাল সকাল মজা করতেছেন? আপনার তো সরকারি গাড়ি আছে, তাহলে বাস কেন? মিশন, তুমি তাড়াতাড়ি একটা টিকিট দাও। আমার হাতে বেশি সময় নেই, আর বাস কয়টা ছাড়বে? ও স্যার, বুঝতে পেরেছি। আর এজন্যই তো বাংলাদেশ সেনাবাহিনীকে এত সম্মান করি। স্যার, আর মাত্র 10 মিনিট পরে বাস ছাড়বে, আর এই যে আপনার টিকিট। ধন্যবাদ। এবার টিকিটটার দাম দিয়ে সোজা বাসের কাছে চলে এলাম। আমাদের মানে সেনাবাহিনীর জন্য সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে যে এইসব বিষয়ে আমাদের 50% ছাড় থাকে, মানে বাসের ভাড়া অর্ধেক। তাছাড়া বাসের প্রথম দিকের সিটগুলোই আমাদের জন্য ফাঁকা করে দেওয়া হয়। বিষয়গুলো অনেক ভালোই লাগে। এগুলো ভাবতে ভাবতে বাসে উঠতে যাব, তখনই রবির ফোন এলো। আমি বাসে না উঠে রবির কলটা রিসিভ করলাম। কে? কোথায় তুই? কোথায় আবার? বাস স্ট্যান্ডে বাদাম বিক্রি করি। তোর বাদাম লাগবে? বাস ছাড়বে কখন? এই তো এখনই ছাড়বে। তুই কি জন্য ফোন করেছিস সেটা বল। মামা, এই মিশনটা আমাদের যে করেই হোক সাকসেসফুলি ভাবে করতে হবে, আর এইটা করতে পারলেই আমাদের প্রমোশন পাক্কা। কে ঠেকায় আমাদের? তুই সোজা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে যাবি, আর আমি ক্যাপ্টেন থেকে মেজর হয়ে যাব। এ বলদ, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। এটা সেনাবাহিনী, পুলিশ স্টেশন না যে কয়েকটা কেস সফলভাবে সলভ করলেই প্রমোশন পেয়ে যাবি। এত সোজা না। তুই জানিস এখনো প্রমোশন পেতে হলে কতটা পরিশ্রম করতে লাগবে? আরে যাই হোক, আমি তো জাস্ট কথার কথা বললাম। আমি তোকে এখনই একটা বাসার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। তুই খুলনা গিয়ে সোজা ওইখানে চলে যাবি, আর আমি কিছুক্ষণ পরে রওনা দেব। বাইকে যেতে বেশি টাইম লাগবে না আমার। ঠিক আছে। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, যাতে তোর পাশের সিটে একটা মেয়ে বসে। তবে খবরদার, মেয়েটা কিন্তু আমার মানে তোর ভাবি হয়, তাই সেভাবে আচরণ করিস। ফোন রাখ হারামি। এরপর আমি ফোন কেটে দিলাম। এই রবি এত ফোন করতে পারে, পুরোই আমাকে পাগল করে ফেলে। এরপর খেয়াল করি দেখি বাস স্টার্ট দিয়েছে, তাই আর দেরি না করে এক লাফে বাসে উঠে পড়লাম। টিকিট দেখে সিট খুঁজে নিলাম, প্রথম দিকে সিট, কিন্তু সিটের কাছে এসেই এরপর খেয়াল করে দেখি বাস স্টার্ট দিয়েছে, তাই আর দেরি না করে এক লাফে বাসে উঠে পড়লাম। টিকিট দেখে সিট খুঁজে নিলাম, প্রথম দিকে সিট, কিন্তু সিটের কাছে এসে অবাক হয়ে যায়, কারণ রবির কথা একদম সঠিক হয়েছে। আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে। আমি কপালে হাত দিলাম, কারণ মেয়েদেরকে আমার সবসময় একটু ভয় করে, কেন জানি। আমার নিজেরই মাঝে হাসি পায় এটা ভেবে যে একজন সেনাবাহিনী হয়েও মেয়ে মানুষকে ভয় পায়। আর বেশি কিছু না ভেবে ব্যাগ রেখে নিজের সিটে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটার দিকে এখনও একবারও ভালো করে তাকায়নি, তাই একবার ভালো করে দেখার ইচ্ছে হলো। আমি একটু আর চোখে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বাসের জানালার দিকে বাইরে তাকিয়ে আছে, আর মেয়েটার খোলা চুল বাতাসে উঠছে। ঠিক তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা বিরক্তকর ভাব দেখালো, যেন আমি তাকে ডিস্টার্ব করছি। নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলাম, তাই মেয়েটার দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। পকেট থেকে ইয়ারফোন বের করে গান শুনতে লাগলাম। চোখ বুজে মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম। ঠিক তখনই টের পেলাম কেউ আমার কাঁধে হাত রেখে ধাক্কা দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম আমার মনের ভুল, কিন্তু এরপর আবার টের পেলাম, তাই চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকিয়ে দেখলাম মেয়েটা আমাকে ডাকছে। আমি কান থেকে ইয়ারফোন খুলে ফেললাম। জি, আমাকে ডাকছেন? আপনাকেই ডেকেছি, সেই কখন থেকে। কিন্তু কেন? আমি নেহা, আর আপনি? আমি একটু অবাক হলাম, কারণ একটু আগে যে ভাব নিল আমার সামনে, আর সে এখন সেদে কথা বলছে আমার সাথে। ঢং। আমি শ্রাবণ আহমেদ ইমন। আমি খুলনা যাচ্ছি, আর আপনি? জি, আমিও সে। আসলে আমাদের অনেকটা রুট জার্নি করতে হবে, তাই বলতেছিলাম যে আমরা দুজন যদি একসাথে গল্প করতে করতে যাই তাহলে অনেক ভালো লাগবে, আর সময়টাও খুব সহজে কেটে যাবে। ও আচ্ছা, তা কি বিষয়ে গল্প করব? মেয়েটা কিছু সময় ভাবলো, এরপর হুট করেই বলল, আচ্ছা, আপনার জীবনে এমন কোনো অতীত আছে
যেটা কি না আপনি খুব ভয়ঙ্কর বা আনন্দের? আমার অতীত জীবনে আনন্দের তেমন কোনো মুহূর্ত নেই, তবে ভয়ঙ্কর একটা অতীত আছে। আচ্ছা, তাহলে আপনি আমার সেই ভয়ঙ্কর অতীত আমাকে খুলে বলুন, তারপর আমি আমার অতীত আপনার সাথে শেয়ার করব। না থাক। না প্লিজ 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 বলুন। নেহা মেয়েটা অনেক জোর করতে লাগলো, তাই আমিও ঠিক করলাম মেয়েটিকে আমার অতীত খুলে বলবো, আর আপনারাও আমার সম্পর্কে সব কিছু জেনে নেবে। আর শুনেছি নিজের মনের কষ্ট অন্য কারোর সাথে শেয়ার করলে নাকি দুঃখ অনেকটা কমে যায়, তাই ঠিক করলাম যে নেহাকে আমার অতীত সম্পর্কে সব কিছু খুলে বলবো। আমার সম্পর্কে জানতে হলে আগে আমার অতীত সম্পর্কে জানতে হবে আপনাকে। আচ্ছা, আপনি সব কিছু খুলে বলুন। এবার আমি বলতে শুরু করলাম। অতীত। আমার বয়স তখন মাত্র 18। স্কুল লাইফ শেষ করে সবেমাত্র নতুন কলেজে ভর্তি হয়েছি। সকলের মতো আমারও ইচ্ছে ছিল নিজ শহরে বাইরে যে কোনো একটা কলেজে ভর্তি হব। আলহামদুলিল্লাহ আমার রেজাল্টও মোটামুটি ভালো ছিল। আমার বেশিরভাগ বন্ধুরাই খুলনা শহরের বাইরে কলেজে গিয়ে ভর্তি হয়, আর আমিও বাসায় গিয়ে বাইরে পড়াশোনা করার কথা বলি। আব্বু, আম্মু, আমি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই। আমার এমন কথা শুনে আব্বু আম্মু দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে। কি? তুই কি বললি? এখানে থেকেই তো আমাদের মান সম্মান সব ডুবাচ্ছিস, আর এখন বাইরে গিয়ে সেটা করতে চাস? আব্বু, সবাই যাচ্ছে তো। সবাই যাচ্ছে যাক, কিন্তু তোর এই বাসা ছেড়ে কোথাও যাওয়া হচ্ছে না। তাহলে ভাইয়াকে কেন বাইরে রেখে পড়াশোনা করাচ্ছ? তখনই আব্বু আমার কাছে এসে সে একটা থাপ্পড় মারে। তোকে না কতবার বলেছি সিয়ামের সাথে কখনো তুলনা করবি না। কোথায় তুই আর কোথায় সিয়াম? সিয়াম একদম আমার আর তোর মায়ের মতো দেখতে হয়েছে, আর তুই, তোর কথা আর কি বলবো, আমাদের পুরো বংশে তোর মতো একটা ছেলেও নেই। আমি আর এক মিনিটও আব্বু আমার রুমে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে সোজা আমার রুমে চলে এলাম। এতক্ষণ আমি যাদের সাথে কথা বলছিলাম তারা আর কেউ ছিল না, তারা আমার আপন মা বাবা ছিল। আমাদের পরিবার বলতে আমি, বাবা মা, বড় ভাই আর আমার এক ছোট বোন, এই 5 জন মিলেই আমাদের পরিবার। তবে ভাইয়ার আপু দেখতে পুরো বাবা মায়ের মতো হয়েছে, আর আমি সকলের থেকে একটু আলাদা, সহজ ভাষায় যাকে বলা হয় কালো ছেলে। আর এই কারণেই আব্বু আমাকে কম ভালোবাসে, সবসময় আমার সাথে এমন ব্যবহার করে থাকে। এবার আপনারাই বলুন এখানে আমার দোষ কী? এভাবে আমার জীবন চলছিল। তবে আমার ছোট বোন আমার পরিবারের সকলের থেকে অনেক আলাদা ছিল। আমার পাগলি ছোট বোনটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এবার আসুন আরেকজনের ঘটনা খুলে বলি আপনাদেরকে। আমি কোনো একটা কারণে আব্বু আম্মুর রুমে যাচ্ছিলাম, কিন্তু আব্বুর রুমের সামনে এসে টের পাই আব্বু আম্মু কী যেন বলাবলি করছিল, তাই চুপ করে দাঁড়িয়ে গেলাম। কিন্তু আমি বাইরে থেকে যেটা শুনতে পাই সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই শুনো, আমাদের 3 ছেলে মেয়েই তো বাড়িতে আছে, তাহলে চলো না কালকে মার্কেট করে আসি আমরা সবাই মিলে। কথাটা একদম মন্দ বলো নাই, কিন্তু আবার কিন্তু কি? তোমার মেজো ছেলে ওটাও তো বাসায় আছে, ওকে নিয়ে কোথাও যাওয়া অসম্ভব। যেই না চেহারা, তার উপর আবার পুরো বোকা শোকা। ওকে আমাদের সাথে নিয়ে গেলে তো আশেপাশের লোকজন সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমি এমন ইনসাল্ট হতে পারবো না বাইরে গিয়ে। বেশ তো, তাহলে ওকে বাসায় রেখে যাই। ও কি রাজি হবে? নিশ্চয়ই একটা ঝামেলা পাকাবে। আরে ওকে বলবো আমরা একটা কাজে যাচ্ছি, শপিং করতে না। আচ্ছা, তুমিই বলে দেখো। আমি আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়িয়ে থাকিনি, নিজের প্রতি নিজের ঘৃণা হতে লাগলো। এরা দুজন কি মানুষ যারা কিনা নিজের ছেলেকে বোঝা মনে করে? অনেক কান্না করি সেদিন, এমনকি আয়নার সামনে গিয়ে আয়না ভেঙেও ফেলি, কিন্তু তবুও আমার রাগ কমে না। এভাবে কাটতে লাগলো আমার দিন। বাইরে কোনো অনুষ্ঠান হলে আমাকে নিয়ে যেত না তারা। এছাড়াও বাসার মধ্যে তো অনেক ঝামেলা ছিলই, যেমন বাসার সবাই খাবে মাছ মাংস, আর আমি ওই দিন খাবার খাই শুধু ডাল দিয়ে। আস্তে আস্তে আমার কাছে এগুলো প্রতিদিনের রুটিন মনে হতে লাগলো, আর আমি আস্তে আস্তে আব্বু আম্মুকে অনেক ঘৃণা করতে লাগি। তারা প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করত, আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিতাম। আর তার কারণ একটাই, সেটা হচ্ছে এরা সকলেই আমার পরিবার, আর আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। তো এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। আমাদের পাশের বাসায় আমার চাচা থাকতো তার পরিবার নিয়ে, আর তার একটা মেয়ে ছিল যে আমার থেকে অনেক বড়। তো আপুর বিয়ে ঠিক হয়, আর আমাদের 2 বাসায় খুব ভালো করে সাজানো হয় বিয়ের জন্য। আমিও মনে মনে অনেক খুশি ছিলাম, কারণ অনেক দিন আমি কোনো বিয়েতে চাই না। কারণ তো আপনারা জানেনই, যেখানে নিজের পরিবারের সবাই আমাকে ইগনোর করে শুধু আমি কালো বলি, আর সেখানে বাইরের লোকজন কি বলবে। তাই আমার নিজেরই কোথাও যেতে ইচ্ছে করতো না। তবে আমার সবচেয়ে ভালো লাগতো এটা ভেবে যে
আমার কাছে আমার আদিবা আছে। আদিবা আমার মামাতো বোনের নাম। আমি আর আদিবা দুজনকে অনেক ভালোবাসতাম। আমি ওকে এই কথাটা কোনো দিনও মুখ থেকে বলিনি। আদিবা নিজে এসেই আমাকে ওর মনের কথা বলে, আর আমি মনে মনে আদিবাকে পছন্দ করতাম, তাই ওর কথায় রাজিও হয়ে যাই এবং এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। আদিবা সত্যি আমাকে মন থেকে ভালোবাসত, তবে আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আমার মধ্যেও এমন কি দেখেছে যেটা দেখে আমাকে পছন্দ করে, কিন্তু আদিবা প্রত্যেকবার এই প্রশ্ন এড়িয়ে গেছে। বেশ ভালোই চলছিল আমার জীবন। একদিকে পরিবারের অবহেলা, একদিকে ছোট বোনের ভালো ব্যবহার, আর অন্যদিকে আদিবা তো ছিলই। দেখতে দেখতে চাচাতো বোনের বিয়ে চলে এলো। চাচাতো বোনের বিয়ে উপলক্ষে আমাদের সকল আত্মীয় স্বজন আমাদের বাসায় আসে। আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে বুঝবে, আমাকে একটু সময় দেবে, আমার সাথে 2 মিনিট কথা বলবে, বাকি সকলের মতো আমার সাথে হাসি ঠাট্টা করবে। কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আব্বু আম্মুর মতো তারাও সবাই আমার থেকে দূরে দূরে থাকে। এতে আমি ভীষণ ভেঙে পড়ি, কিন্তু তবুও চাচাতো বোনের কথা ভেবে বিয়েটা অ্যাটেন্ড করি। বিকেল 4টার পরে ছেলেপক্ষের গাড়ি আমাদের এখানে চলে আসে। সবাই জামাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি সকলের পেছনে দাঁড়িয়ে দেখছিলাম শুধু। তখন আম্মু আমার কাছে আসে আর আমার কানে কানে বলে, বাইরে থেকে লোকজন এসেছে, যত কম পারিস সকলের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবি। তোর কারণে যদি আমাদের মেয়ের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোর আব্বু তোর খবর করে ছাড়বে। আমি আম্মুর কথার কোনো জবাব দিই না। ইচ্ছে করছিল এখন এই বাসা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, কিন্তু সেটা সম্ভব ছিল না, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। যত সময়ে বিয়েটা আরম্ভ হয়ে গেল, আমি বাড়ির এক কোণে দাঁড়িয়ে চোখের পানি জড়িয়ে বিয়েটা দেখছিলাম। আদিবা সম্পূর্ণ বিষয়টা খেয়াল করছিল, কিন্তু আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিতে পারছিল না। যখন আপু কবুল বলতে যাবে তখনই আমাদের বাসার সামনে 3টা পুলিশের গাড়ি আসে। গাড়ি থেকে পুলিশ বের হয়ে এসে বাসার ভেতরে চলে আসে। বিয়ে বাড়িতে পুলিশ ঢুকতে দেখে সবাই অনেক অবাক হয়। আমার আব্বু এবং চাচা তো ভীষণ রেগে যায়। তারা পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কী কারণে এই বিয়ে বাড়িতে তাদের আসতে হলো, কিন্তু পুলিশ যেটা বলে সেটা শোনার জন্য বাড়ির কেউই প্রস্তুত ছিল না। আমি পুলিশের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যাই। আব্বু আর চাচু গিয়ে সরাসরি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, এ কি অফিসার, আপনারা এই সময় এখানে কেন? আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে। দেখুন, আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য আমরা সত্যিই দুঃখিত, কিন্তু আমাদের যে এখানে আসতে হবে। মানে? আমরা একজন অপরাধীকে ধরতে এসেছি এখানে। মানে এখানে আবার অপরাধী আসলো কোথা থেকে? বিয়েতে উপস্থিত সকলে চুপ করে সবকিছু দেখতে লাগলো। আপনাদের বাসায় শ্রাবণ নামে কেউ আছে? আব্বু পুলিশের মুখ থেকে শ্রাবণ নামটা শুনেই চোখ বড় করে আমার দিকে তাকায়। আমি আব্বুর দিকে তাকিয়ে দেখি সে অনেক রেগে আছে। আছে, আমার মেজো ছেলের নাম শ্রাবণ। কিন্তু কি হয়েছে? আপনার মেয়ে যে ছেলে মানে শ্রাবণের নামে একটা মেয়ে রেপ কেসের মামলা করেছে, আর উপর থেকে অর্ডার আছে, তাই আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। পুলিশের মুখ থেকে এমন কথা শুনে আমি প্রচণ্ড অবাক হই। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার কি করা উচিত আমি কিছুতেই বুঝতেছি না, তাই আমি দৌড়ে সোজা বাবার সামনে চলে গেলাম। আব্বু, বিশ্বাস করো আমি এই সম্পর্কে কিছু জানি না। আব্বু, তুমি তো আমাকে চেনো, আমি মোটেও এই ধরনের ছেলে না। কোথাও একটা ভুল হচ্ছে আব্বু, তুমি ওনাদেরকে বুঝিয়ে বলো না। আব্বু আমার কথার জবাব না দিয়ে আমার মুখে প্রচুর জোরে একটা থাপ্পড় মারে। আমি মাটিতে পড়ে যাই। এরপর আমি আম্মুর কাছে ছুটে যাই। আমি আম্মুকে কিছু বলতে যাব তার আগেই আম্মু অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এরপর আমি চাচুর সামনে যাই। চাচু, বিশ্বাস করো আমি এই সম্পর্কে কিছু জানি না, তুমি তো আমাকে ভালো করেই চেনো। চাচু তার হাত এক ছটকায় ছাড়িয়ে নিয়ে বলে, কেন করলি এমনটা? আজকে তোর আপুর বিয়ে ছিল, এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমার মেয়েটার কি হবে? আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমি আরো কাছে গেলাম না, কারণ আর কার কাছে যাব? কে বিশ্বাস করবে আমার কথা? আমার আশেপাশে সবাই আমাকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলছিল। আমার আর সহ্য হচ্ছিল না, তাই সোজা পুলিশ অফিসারদের সামনে চলে গেলাম। চলুন স্যার। ব্যাস, সব কিছু শেষ। পুলিশ অফিসার আমাকে গাড়িতে করে সোজা থানায় নিয়ে যায়। আমি চুপ করে লকআপের ভেতরে বসে কান্না করতে থাকি আর ভাবতে থাকি এতদিন আমি কাদের সাথে থেকেছি যারা কিনা আমাকে এক বিন্দুও বিশ্বাস করে না। আর এদিকে শ্রাবণকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরই ছেলের পক্ষের লোকজন বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাসাটা নীরব হয়ে যায়। সবাই ইচ্ছে মতন কথা শোনাতে লাগে শ্রাবণের বাবা মাকে।
আর এতে শ্রাবণের বাবা মা আরও রেগে যায় শ্রাবণের প্রতি। সবাই শ্রাবণের উপর ভীষণ রেগে যায়, কেউ শ্রাবণের খোঁজ নিতে থানায় অবধি চায় না। আমি লকআপের ভেতরে মাথা নিচু করে বসে আছি, তখনই আমার কানে আদিবার কণ্ঠ ভেসে আসে। আমি সাথে সাথেই মাথা উঁচু করে তাকাই, সামনে তাকিয়ে দেখি আদিবা ভেজা চোখে দাঁড়িয়ে আছে। আমি বসা থেকে উঠে শিমলার সামনে চলে যাই। লকআপের ভেতর থেকেই আদিবার হাত ধরে বললাম, আদিবা তুমি বিশ্বাস করো আমি এগুলো সম্পর্কে কিছু জানি না, আমাকে সবাই ভুল বুঝছে। প্লিজ তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না, তাহলে আমি মারা যাব। তুমি শান্ত হও, আমি তোমাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। আদিবা বাসা থেকে আর কেউ আসেনি? আদিবা চুপ করে কিছু সময় দাঁড়িয়ে রইল, এরপর বলল, শ্রাবণ, তোমার অপুর বিয়েটা ভেঙে গেছে, ছেলের পক্ষে সবাই চলে গেছে। আমি এক কদম পিছিয়ে গেলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আজকে শুধুমাত্র আমার জন্য বিয়েটা ভেঙে গেল। আপু কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? শ্রাবণ, তুমি একদমই চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আব্বুকে ফোন করে আসতে বলতেছি, আব্বু নিশ্চয় যেভাবে হোক তোমাকে জেল থেকে বের করবে। আদিবা এইভাবে আরও অনেক সান্ত্বনা দিতে লাগলো আমাকে, কিন্তু কিছুই যেন আমার কানে যেতে লাগলো না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। এরপর এক পর্যায়ে একটা পুলিশ এসে শিমলাকে বাইরে পাঠিয়ে দিল, আর আমি এক একটা জেলের ভিতরে বসে কান্না করতে লাগলাম। এভাবে দুদিন কেটে গেল। এই দুদিন কেউ আমার সাথে দেখা করতে আসেনি, হয়তো সবাই আমাকে ভুলে গেছে। আব্বু আম্মু হয়তো আদিবাকেও আসতে দেয়নি। আমার আর বুঝতে বাকি নেই যে তারা সবাই আমাকে ভুলে গিয়েছে। আমি লকআপের ভেতরে বসে এগুলো ভাবছিলাম, তখনই একজন কনস্টেবল এসে আমার লকআপের দরজা খুলে দিল। আপনি বাইরে বেরোতে পারেন, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাইরে বের হয়ে এদিক ওদিক দেখতে লাগলাম যে কে আমাকে জেল থেকে বের করলো, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখনই সেই পুলিশ অফিসার আমার কাছে এলো, যে আমাকে ধরে এখানে এনেছিল। শ্রাবণ, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তার কথা মতো তার কাছে গেলাম এবং একটা চেয়ারে বসে পড়লাম। শ্রাবণ, তোমার সাথে আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে এটা আমাদের ভুল, তবে আমরা জেনে শুনে করিনি। কি হয়েছে স্যার? এরপর পুলিশ অফিসার লকআপের ভেতর একটা ছেলেকে দেখিয়ে বলল, ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওর নামও শ্রাবণ। আমরা তোমাকে যে কারণে গ্রেপ্তার করেছি সে সব কিছু ওর নামে। আসলে ওর নামও শ্রাবণ আর তোমার নামও শ্রাবণ, তাই আমরা সব কিছু গুলিয়ে ফেলি। আসলে ওপর থেকে এত চাপ ছিল যে আমরা বাধ্য হয়ে এখানে ওখানে শ্রাবণকে খুঁজতে লাগি আর তোমাকে পেয়ে যাই। স্যার, আপনাদের এক ছোট্ট একটা ভুল আমার আপুর জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আপুর বিয়েটা ভেঙে গেছে, আর আমার কথা তো নাইবা বললাম। দেখো, আমি বুঝতে পেরেছি, কিন্তু যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে। তাই তুমি এগুলো নিয়ে ভেবো না। আর তুমি চাইলে আমি তোমার সাথে গিয়ে তোমার বাবা মাকে বুঝিয়ে বলবো, এতে কেউ তোমাকে ভুল বুঝবে না। তার দরকার হবে না স্যার, শুধু আপনি আমাকে একটা হেল্প করবেন। বলো। স্যার, আমার ফ্যামিলি থেকে কেউ যদি আপনার কাছে আমার খোঁজ নিতে আসে, তাহলে বলবেন যে আমাকে আপনারা কোর্টে চালান দিয়ে দিয়েছেন এবং আমার 5 বছরের জেল হয়েছে, তবে জেলের নাম বলবেন না। শ্রাবণ, তোমার মাথা ঠিক আছে? এগুলো তুমি কি বলছো? প্লিজ স্যার, প্লিজ, আপনি আমার শেষ উপকারটি করুন প্লিজ। আমি অনেক কষ্ট করে পুলিশ অফিসারকে রাজি করাই, কোনো মতেই সে রাজি হচ্ছিল না। অবশেষে রাজি হয়, আর আমি জেল থেকে বেরিয়ে যাই। যাওয়ার সময় থানা থেকে আমার মোবাইল এবং ওয়ালেট নিয়ে বের হই। 3 দিন পরে বাইরের আলো পেয়ে মনটা অনেক ভালো হয়ে যায়, কিন্তু মুহূর্তেই মনটা খারাপ হয়ে যায়। এরপরে ভাবতে থাকি যে বাসায় যাব কি যাব না। তখনই মাথায় একটা প্ল্যান আসে। একটা দোকানে গিয়ে আব্বুর নাম্বারে ফোন করলাম। এরপর আমার কণ্ঠ পরিবর্তন করে একটু অন্যভাবে কথা বললাম। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে? আঙ্কেল, আমি শ্রাবণের ফ্রেন্ড। ওর সাথে 3-4 দিন ধরে ফোনে যোগাযোগ হচ্ছে না। ও কি বাসায় আছে? আমার নাম শুনে আব্বু অনেক রেগে যায়, যে রাগী গলায় বলে, শ্রাবণ নামে আমার কোনো ছেলে নাই। 2 দিন আগে ও আমার ছেলে ছিল, কিন্তু আমি ওকে এখন আর আমার ছেলে মানি না। তুমি অন্য কোথাও ফোন দিয়ে খোঁজ নাও। এরপর আব্বু ফোনটা কেটে দেয়। আমি দোকানে ফোনটা রেখে দিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগি আর চোখের পানি ঝরাতে লাগি, কারণ তারা আমার বাবা মা। আমি আজকে প্রায় 3 দিন বাসার বাইরে। জেলের ভেতরে আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা দেখতেও একবারও থানায় নাকি তারা আসেনি।
আব্বু আম্মু, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, খালা খালু সবাই আছে আমার। কিন্তু সবাই থাকা সত্ত্বেও আজকে আমার কেউ নেই। আদিবা শুধুমাত্র একবার এসেছিল আমাকে দেখতে, এরপর আর কখনো কেউ আসেনি। এগুলো ভেবে হাসি পাচ্ছিল। অনেকের কাছে শুনেছি বাবা মা উপর থেকে রাগ দেখায়, তারা আসলে ভেতর থেকে সন্তানকে অনেক ভালোবাসে। কিন্তু আমার বাবা মায়ের ক্ষেত্রে আমি এমনটা কখনোই দেখতে পেলাম না। মনে মনে স্থির নিলাম আর বাসায় ফিরে যাব না। দরকার হলে মারা যাব, তারপরেও বাসায় ফিরে যাব না। এগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই আমার সামনে একটা গাড়ি চলে এলো। এত তাড়াতাড়ি গাড়িটা চলে এসেছিলো যে আমি সরে যাওয়া তো দূরের কথা, ভালো করে গাড়িটা দেখতেও পাইনি। আমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে অনেক দূরে চলে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়ি। ঝাপসা চোখে তাকিয়ে দেখি গাড়ি থেকে একটা লোক দৌড়ে আমার দিকে এগিয়ে আসছিল। আর কিছু মনে নেই। আমি চোখ দুটো মেলে রাখার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন চোখ মেলে তাকাই তখন আশেপাশে কাউকে দেখতে পাই না। ভালো করে খেয়াল করে দেখি এটা হসপিটাল। আমি আমি বেড থেকে উঠতে যাব, তখনই মাথাটা ভীষণ ব্যথা করলো। আমি হালকা একটা শব্দ করলাম এবং সাথে সাথেই কোথা থেকে একটা নার্স চলে এলো আর আমাকে বলল, স্যার কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? আমি কিছু বলতে পারছিলাম না, কারণ আমার মাথা ভীষণ ব্যথা করছিল। এটা দেখে নার্স ডক্টরকে ডেকে আনলো এবং ডাক্তার এসেই আমাকে একটা ইঞ্জেকশন পুশ করলো আর আমি সাথে সাথে ঘুমিয়ে গেলাম। এরপর যখন চোখ মেলে তাকালাম তখন আবার সামনে দুজন লোককে দেখতে পেলাম। একজন হচ্ছে ডাক্তার আর অন্যজনকে আগে কোনোদিনও দেখিনি। এখন কেমন লাগছে তোমার? মাথা ব্যথা কি করছে এখনো? না, কিন্তু আপনারা কে আর আমি এখানে কেন? সেসব কিছু আস্তে আস্তে জানতে পেরে যাবে। তুমি আগে একটু সুস্থ হয়ে নাও। দেখুন, আমি এখন একদম ঠিক আছি। এমনিতেই আমার লাইফের উপর দিয়ে যা কিছু ঘটে যাচ্ছে, এতে আমি বেঁচে আছি, এটাই অনেক। তাই প্লিজ বলুন আবার কি হয়েছে আর আমি এখানেই বা কেন? আর আমার মাথায় ব্যান্ডেজ দেওয়া কেন? আস্তে আস্তে তুমি একটু শান্ত হও, এরপর আমি সব কিছু খুলে বলতেছি তোমাকে। ডাক্তার, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। লোকটার কথা শুনে আমি একটু ঠান্ডা হলাম এবং ডাক্তার বাইরে চলে গেল। এরপর লোকটা বলতে শুরু করলো, আসলে আমি একটা কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় যাচ্ছিলাম গাড়ি চালিয়ে, আর তখনই তুমি আমার গাড়ির সামনে চলে আসো এবং তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাও। তোমার মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। আমি সাথে সাথে তোমাকে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তারা তোমাকে দেখে সরাসরি না করে দেয়। এরপর আমি কী করে বুঝতে পারছিলাম না, তাই আমি দেরি না করে একটা অ্যাম্বুলেন্সে করে তোমাকে সোজা ঢাকা নিয়ে আসি। অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন থাকায় তেমন কোনো অসুবিধা হয়নি। এরপর তোমাকে ঢাকা শহরের সবথেকে বড় হসপিটালে নিয়ে ভর্তি করে দিই এবং তারা তাদের চিকিৎসা শুরু করে দেয়। আজকে 2 দিন পরে তোমার জ্ঞান ফিরেছে। আমি ওনার কথা শুনে ভীষণ অবাক হয়ে যাই এবং কিছু সময় মাথা ঠান্ডা করে ভাবি এবং বলি, আপনি কেন শুধু শুধু আমাকে বাঁচালেন? আমি মারা গেলেই তো ভালো হতো। মানে তুমি এগুলো কি বলতেছো? জি, আমি একদমই ঠিক বলছি। আমার পরিবারের কাছে এমনিতেই আমি অনেক আগে মারা গিয়েছি, আর এখন আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। প্লিজ আমাকে কিছু একটা এনে দিন, যেটা খেয়ে আমি মারা যেতে পারি। কি বলতেছো তুমি এগুলো? আর তোমার চোখে পানি কেন? আঙ্কেল, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আমি বর্তমান কিসের মধ্যে বিলংস করছি। তাহলে আমাকে খুলে বলো সব কিছু, দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না। আপনি কে? আপনাকে বলবো কেন? দেখো, আমি তোমার বাবার মতো। আমাকে তোমার বাবা মনে করে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো তুমি। আমি বাবার নামটা শুনে ভীষণ রেগে গেলাম, তাই রেগে গিয়ে লোকটাকে জোরে জোরে সব কিছু বলতে শুরু করলাম। এর আগে আমি কখনো এমন রেগে যাইনি। জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে। লোকটা আমার কথা শুনে অনেক সময় চুপ করে রইল। এবার আমি যখন শান্ত হয়ে চুপ করে আছি তখনই লোকটা আবার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তাহলে তোমার বাবা মায়ের কাছে আর ফিরে যেতে চাও না? না, আমার কোনো বাবা মা নেই। যদি আমি বলি আমি তোমাকে একটা মা এনে দিতে পারি, যে তোমার সব কিছু খেয়াল রাখবে, তোমাকে সবসময় ভালোবাসবে, তোমার প্রতিটি ভালো কাজে সায় দেবে এবং খারাপ কাজে শাসন করবে, এক কথায় একদম তোমার মনের মতো, তাহলে তুমি কি করবে?
লোকটার কথায় আমি অনেক অবাক হই আর হেসে বলি, আঙ্কেল, আপনি আমার সাথে মজা নিচ্ছেন। তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি বিকেলে তোমার জন্য একটু সারপ্রাইজ নিয়ে আসতেছি, তুমি শুধু অপেক্ষা করে থাকো। আমি লোকটার কথায় অতটা গুরুত্ব দিই না, চুপ করে শুয়ে থাকি, কারণ একটা ঘুম ঘুম পাচ্ছিল। বিকেলবেলা হসপিটালের বেডে ঘুমিয়েছিলাম, তখনই টের পেলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একজন মহিলা। এর আগে আমি তাকে কোথাও দেখিনি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি, আর সে আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি সাথে সাথে অন্যদিকে তাকালাম। তখনই সে আমার সামনে খাবার নিয়ে এলো। আসলে আমার প্রচুর ক্ষুধা পেয়েছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না। আমি খাবার খাওয়ার জন্য উঠতে যাব, তখনই সে বলল, তোমার উঠতে হবে না, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপর মহিলাটি আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম, কারণ এর আগে আমাকে কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ কি, তোমার চোখে পানি কেন? তোমার সম্পর্কে আমি সব কিছু শুনেছি। তোমার সাথে যেটা হয়েছে একদম ভালো হয়নি, তবে আমার জন্য ভালো হয়েছে। আমি মহিলাটার কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। তোমার সাথে এটা না হলে আমি তো আর তোমাকে পেতাম না। আমি তোমাকে পেয়ে গেছি, আর কোথাও যেতে দিচ্ছি না তোমাকে। আমি ওনার কথা কিছুই বুঝতেছিলাম না। আন্টি, আপনি কি বলতে যাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুনেছি তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই তুমি তাদেরকে ছেড়ে চলে এসেছো। আর এইদিকে আমার কোনো ছেলে মেয়ে নেই। কত চেষ্টা করেছি, কত জায়গায় গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা বলে আন্টিটা কান্না করে দিল আমার বুকে মাথা রেখে। আমি তাকে কি বলে সান্ত্বনা দেব আমার জানা নেই। তুমি চাইলে আমার মনের আশাটা পূরণ করতে পারো। মানে? কিন্তু কি করে? তুমি আমাকে তোমার মায়ের জায়গাটা দিবে? বিশ্বাস করো, আমি তোমাকে আমার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসবো। কখনো কষ্ট পেতে দেব না তোমাকে। আমি ওনার কথা শুনে একদম অবাকের চরম পর্যায়ে চলে যাই। দেখুন আন্টি, আপনি আমাকে চেনেন না, আমি ভালো না খারাপ সেটাও আপনি জানেন না, তাহলে কি করে এটা বলছেন? আমি যদি খারাপ কোনো ছেলে হয়ে থাকি? আমি তোমার চোখ দেখেই বুঝতে পারি তোমার জীবন কতটা কষ্টের। প্লিজ আন্টি, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে নিই, আমার মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা। এরপর জানতে পারি যে লোকটা আমাকে এখানে নিয়ে এসেছে সে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, আর ওনার স্ত্রী হচ্ছে হাসপাতালের সেই আন্টিটা। মানে আঙ্কেল আন্টির কোনো ছেলে মেয়ে ছিল না। আমি একটু সুস্থ হলে আন্টি আমাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। এরপর আমি তাদের বাসায় থাকতে শুরু করি। আমার পুরোপুরি সুস্থ হতে 1 মাসের বেশি সময় লেগেছিল, আর এই 1 মাসে কোনোভাবেই আমি আমার বাবা মায়ের অভাব ফিল করিনি। আমার লাইফের এই 1 মাসই সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে অন্যতম ছিল। এর মাঝে আন্টি আমাকে অনেকবার তাকে মা বলে ডাকতে বলেছে, কিন্তু আমি কোনো এক জড়তার কারণে বলতে পারিনি। বাবা মায়ের প্রতি আমার এক প্রকার ঘৃণা ধরে গেছে, তাই কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তখন আমি আঙ্কেল আন্টির কাছে যাই। বাবা, তুমি কি কিছু বলবে? আন্টি, আমি এখন পুরোপুরি সুস্থ, তাই আমি আর আপনাদের এখানে বোঝা হয়ে থাকতে চাই না। আমি আসতেছি, ভালো থাকবেন। আন্টি আমার কথা শুনেই কান্না করে দেয়। আঙ্কেল তাকে অনেক সান্ত্বনা দেয়। বেশ কিছুক্ষণের পরে আন্টি আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলে, বাবা, যেখানে থাকিস ভালো থাকিস। যখনই তোর এই আন্টির কথা মনে পড়বে ছুটে চলে আসবি। তোর এই আন্টি তোর জন্য সারা জীবন পথ চেয়ে বসে থাকবে। আর নিজের শরীরের একটু যত্ন নিস। এতদিন তো আমার কাছে ছিলি, এরপর কি হবে আমি জানি না। ভালো থাকিস। কেন জানি না আন্টির কথাগুলো শুনে চোখ থেকে পানি বেরিয়ে গেল। আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি তার চোখেও পানি। এই 1টা মাসে অনেক মায়ায় জড়িয়ে গিয়েছিলাম সবাই। আমি সকলকে বিদায় জানিয়ে দরজার বাইরে চলে এলাম, কিন্তু বিশ্বাস করেন আমি আর 1 পাও এগোতে পারছিলাম না। বারবার আন্টির কথা মনে হচ্ছিল আমি আমার অতি প্রিয় জিনিস রেখেই চলে যাচ্ছি। তাই আর কিছু না ভেবেই দৌড়ে বাসার ভেতরে চলে যাই। সেখানে গিয়ে দেখি আন্টি সোফায় বসে কান্না করছে, আর আঙ্কেল তাকে সান্ত্বনা দিচ্ছে। আমাকে দেখেই তারা চোখের পানি মুছে নিল, আর আমাকে বলল, কিছু ভুলে গিয়েছিস? ভুলে গিয়েছিলাম। আমি অনেক কিছু ভুলে গেছি। একজন মহিলাকে মা ডাকতে ভুলে গেছি। আমি এটা বলেই সোজা আন্টির সামনে চলে গেলাম আর আম্মু বলে ডাক দিলাম। আন্টির সাথে সাথেই আমাকে তার বুকে জড়িয়ে নিল।
এভাবে কতক্ষণ ছিলাম জানি না। মা ছেলে এভাবে আর কতক্ষণ কান্না করবে? এবার তো চোখের পানি মুছো। আম্মু, আঙ্কেল একদম ঠিক বলেছে, তুমি আর কান্না করবে না। এখন আমি এসে গেছি তো নাকি? আমার এমন কথা শুনে আঙ্কেল রেগে গিয়ে বলল, ওই এইটা তোর আম্মু হলে আমি তোর আঙ্কেল হই কি করে? এটা শুনেই আম্মু হেসে দেয় আর আমি বলে উঠি, আসলে এতদিন ধরে যে আঙ্কেল আঙ্কেল করে এসেছি এর জন্য মুখ থেকে বেরিয়ে গেছে। তাহলে এবার আব্বু বলে ডাক। অনেক দিনের ইচ্ছা ছেলের মুখ থেকে বাবা ডাকটা শোনার। আব্বু। আমি গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। এভাবে আমি আমার পরিবারের সবাইকে ভুলে গিয়ে আবার নতুনভাবে সব কিছু শুরু করি। আমি আমার রুমে মন খারাপ করে বসেছিলাম, তখন আঙ্কেল আন্টি মানে আমার নতুন বাবা মা আমার রুমে আসে। আমি তাদেরকে দেখিয়ে একটু নড়ে চড়ে বসি। মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তবে দেখে নিস আস্তে আস্তে সব কিছু ভুলে যাবি। আম্মু, আমিও তো তাই চাই। শ্রাবণ বাবা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? আব্বু, তুমি বোধহয় আমাকে এখনো তোমার ছেলে মনে করো না, তা নাহলে এমন করে অনুমতি চাইতে না। আরে বোকা ছেলে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর এমন হবে না। ঠিক আছে, এবার কি বলবে বলো। বাবা, তুই এখন কি করতে চাস? মানে তোর ভবিষ্যতের জন্য তোকে তো একটা কিছু করতে হবে। এখন তুই চাইলে পড়াশোনাটা চালিয়ে যেতে পারিস, বা তুই বললে আমি তোকে একটা ব্যবসায় ঢুকে দিতে পারি। এটা একদম তোর ইচ্ছের উপর ডিপেন্ড করে। আব্বু, আমি আমার লেখাপড়াটা কন্টিনিউ করতে চাই। এটা তো ভালো কথা। শোনো শ্রাবণের আব্বু, তুমি আমার ছেলেকে একটা ভালো কলেজে ভর্তি করে দিবে। সেটা কি আর বলতে। কিন্তু আব্বু, আমার সকল কাগজপত্র তো খুলনা। দেখ, তোমার ছেলে কেমন বোকার মতো কথা বলে। আরে আমি একজন সেনাবাহিনী অফিসার, আমার পক্ষে তোর এই কাগজপত্র আনা কোনো বিষয়? ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এরপর আব্বু কোনো একভাবে আমার সব কাগজপত্র খুলনা থেকে নিয়ে আসে, আমার পছন্দ মতো একটা ভালো কলেজে ভর্তি করে দেয়। এরপর আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে উঠি এবং দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। শুধুমাত্র আম্মুর কারণে আমার এইচএসসি রেজাল্ট A+ আসে। আম্মু সবসময় আমার সাথে সাথে ছিল, সারাক্ষণ আমার পড়াশোনা নিয়ে কথা বলতো, আর অবশেষে আমার রেজাল্ট ভালো হয়। এবার আম্মু চেয়েছিল আমাকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করাবে, কিন্তু আমার মনে অন্য কিছু ছিল। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ অফিসার হব, কিন্তু আব্বুকে দেখে আমার পুলিশ হওয়ার স্বপ্ন মারা যায়। আমি মনে মনে ঠিক করে নিই যে জীবনে কিছু হতে হলে আব্বুর মতো একজন সেনাবাহিনী অফিসার হব। তাই আমি আম্মু আর আব্বুকে সরাসরি কথাটা বলে দিই। আম্মু আমার ইচ্ছেটাকে গুরুত্ব দেয়। ব্যাস, এরপর সেনাবাহিনীতে অ্যাপ্লাই করি। একজন সেনাবাহিনী অফিসার হওয়ার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা, বয়স, উচ্চতা, ওজন, বুক সব কিছুই ঠিকঠাক ছিল। এরপর প্রিলিমিনারি এক্সাম দিয়ে দিই, সেখানেও টিকে যাই। সেখান থেকে 20 মিনিটে একটা মৌখিক পরীক্ষা দিই, আর কিছুদিন পরে ISSB এর চূড়ান্ত পরীক্ষা দেয়। একজন সেনাবাহিনী অফিসার হতে গেলে এটাই সব থেকে বেশি কঠিন হয়ে থাকে, কিন্তু আল্লাহর রহমতে আমি এখানেও টিকে যাই। এর পেছনে আমার আব্বুর অনেক ক্রেডিট ছিল, কারণ সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, যার ফলে আমার কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এরপর সোজা চট্টগ্রামের ভাটিয়ারিতে চলে যাই। সেখানে গিয়ে দীর্ঘ 3 বছর প্রশিক্ষণ নিই, আর আমি এই কষ্টসাধ্য ও দুঃসহ প্রশিক্ষণ সফলভাবে শেষ করি। এর ফলে আমি 3 বছরের মাথায় কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট হওয়ার গৌরব অর্জন করি। দীর্ঘ 3 বছর পরে যখন আমি বাসায় আসি, আমার আম্মু তো কান্না করে একদম ভাসিয়ে দিয়েছে। আমিও জানি আম্মু এই 3 বছরে আমাকে অনেক মিস করেছে। দেখতে দেখতে পুরো 6টা বছর পেরিয়ে যায় আমার জীবন থেকে। এই 6 বছরে আমি অনেক কিছু অর্জন করেছি। বর্তমানে আমি সেনাবাহিনীর একজন মেজর। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। যখন খুলনা থেকে ঢাকা চলে এসে নতুন করে সব কিছু শুরু করি, তখন প্রথম একটু বাসার কথা মনে পড়তো, কিন্তু আম্মুর কারণে সব কিছু ভুলে যায়। আর এই আম্মুই আমার পুরো পৃথিবী হয়ে যায়। এখন বর্তমানে ফেরা যায়। আমি এই কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস নিলাম। আমি নেহার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে অনেক ডাক দিই, কিন্তু কোনো শব্দ নেই। এরপর ওকে ধাক্কা দিই। মেয়েটা এবার চোখের পলক নিল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? এর মানে আপনি একজন সেনাবাহিনীর মেজর। এই আস্তে আস্তে সবাই শুনে ফেলবে। আপনার জীবনে এত বড় একটা অতীত আছে, আপনাকে দেখলে বোঝাই যায় না। আমার এই অতীত শুধু আমার বাবা মা জানে, আর এখন আপনাকে আমি বললাম। বুঝেছি।
আর কিছুক্ষণ পরেই খুলনা পৌঁছে যাব আমরা। আচ্ছা, আপনার পরিবার আপনাকে কখনো খোঁজার চেষ্টা করে নাই? জানি না, তবে মনে হয় না কেউ আবার খোঁজ করতে পারে। তাহলে এখন আপনি খুলনায় কোথায় যাচ্ছেন? আর আমাকে একদিন খুলনা আসতেই হতো। আমার আপুর বিয়ে ঠিক হয়েছে আগামী 15 তারিখে, তাই ওর বিয়েটা দেখতে এলাম লুকিয়ে লুকিয়ে। আপনার জন্য আমার অনেক খারাপ লাগছে। আই এম সরি আপনাকে আপনার অতীত মনে করে দেওয়ার জন্য। ইটস ওকে। আচ্ছা, আপনার তো খুলনায় কারোর সাথে যোগাযোগ নেই, তাহলে আপনি এই বিয়ের খবরটা পেলেন কিভাবে? এটাই তো আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছি না। পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, এর উত্তর পেয়ে যাবেন। আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না। সব কথা মানে বুঝতে নেই। বাস থেমেছে, চলুন বাইরে থেকে কিছু খেয়ে নিন। ও হ্যাঁ চলুন, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এরপর আমি আর নেহা নামের মেয়েটি বাস থেকে নেমে গেলাম। তখনই আম্মুর ফোন এলো। আমি জানি আম্মু কেন ফোন দিয়েছে, ঠিকমতো খাবার খেয়েছে কিনা, রাস্তায় কোনো প্রবলেম হলো না কি ইত্যাদি। আম্মুর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। আমিও আম্মুকে বুঝিয়ে ফোন রেখে দিলাম। নিশ্চয়ই আপনার আম্মু কল করেছিল। কিন্তু আপনি বুঝলেন কি করে? ওই যে আপনি আপনার গল্পটা বললেন না, সেটার উপরেই ভিত্তি করে বললাম। দুপুরের খাবার খেয়ে আমি আর নেহা আবার বাসে গিয়ে আমাদের সিটে বসে পড়ি। আমি আর নেহা কথা বলতে বলতে খুলনা শহরে চলে আসি। নেহা মেয়েটা অনেক ভালো, খুব সহজেই সকলের সাথে মিশতে পারে। এই প্রথম কোনো মেয়ের সাথে আমি এতক্ষণ ধরে গল্প করলাম। নেহা মেয়েটা বাস থেকে নেমে আমাকে বিদায় জানিয়ে চলে গেল, আর আমি বাস থেকে নেমে খুলনা শহরটা দেখতে লাগলাম। আগে থেকে অনেক উন্নতি হয়েছে, আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। 6-7 বছর আগের খুলনা শহর আর এখনের খুলনা শহরের মধ্যে অনেক পার্থক্য। আমি মোবাইল বের করে রবিকে ফোন দিলাম। কিছু সময় পরে ফোনটা রিসিভ করলো রবি। রবি, কোথায় তুই? আমি বাইকে প্রায় চলে এসেছি। তুই কি খুলনা পৌঁছে গিয়েছিস? হুম। তুই তাহলে আমার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যা, আমি 30 মিনিটের মধ্যে আসতেছি। আর হ্যাঁ, ওখানে গিয়ে দেখ আমাদের টিমের সবাই আছে। আচ্ছা ঠিক আছে, তুই আস্তে আস্তে আয়, আমি যাচ্ছি। এরপর ফোনটা কেটে দিলাম। একটা রিক্সা নিয়ে রবি দেওয়ার ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। অনেকদিন পরে রিক্সায় উঠলাম, বেশ ভালো লাগছে। কিন্তু মনটা শুধু আনচান করছিল জান্নাত আপুকে আর আদিবাকে একটা বার দেখার জন্য। আমার বাসায় শুধুমাত্র ওরা দুজনেই আমাকে বুঝতো, আর আজ কত বছর ওদেরকে দেখি না। আদিবার থেকে ছোট জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে। জানি না আদিবার কি হয়েছে, ও হয়তো বিয়েটা করে নিয়েছে, আমাকে বোধহয় ভুলে গিয়েছিল। রিক্সায় বসে এগুলো ভাবছিলাম, তখনই রিক্সাওয়ালার ডাকে আমার হুঁশ এলো। ভাই, আপনার ঠিকানায় চলে এসেছি। ও আচ্ছা, এই নাও তোমার ভাড়া। কিন্তু ভাইয়া, আমার ভাড়া তো মাত্র 40 টাকা, আর আপনি 100 টাকা দিলেন। ওটা তোমার বকশিস। রিক্সাওয়ালার ছেলেটা একটা হাসি উপহার দিয়ে আমার সামনে থেকে চলে গেল, আর আমিও বাসার ভেতর যেতে লাগলাম। ফ্ল্যাটের ঠিকানা অনুযায়ী বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। আমাদের টিমের একজন জুনিয়র ছেলে এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখি সকলে স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করলো। আমি সকলের সামনে গিয়ে ব্যাগটা রেখে বলতে শুরু করলাম, দেখো, এর আগে আমাদের দেশে বড় বড় 2টা ধামাকা হয়েছে, আর একজন সেনাবাহিনী হয়ে এই খবরটা শোনা আমাদের জন্য কতটা লজ্জাজনক সেটা তোমরা সবাই বোঝো। তাই আমাদেরকে যেভাবেই হোক এই হামলাটা আটকাতে হবে, তাতে আমাদের প্রাণ দিতে হলেও আমাদের প্রস্তুত থাকতে হবে। জি মেজর। এরপর আমি সকলের উদ্দেশ্যে আরও কিছু কথা বললাম। এর মাঝে রবিও এসে গেছে। আমি বাসাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রবির কাছ থেকে জানতে পেরেছি এই বাসাটা নাকি প্রায় ব্যবহার করা হতো কোনো সিক্রেট মিশনের জন্য, যার ফলে এই বাসায় অনেক কিছু রয়েছে, যেমন আমাদের যাবতীয় অস্ত্র, এছাড়াও আধুনিক অনেক টেকনোলজি, যেগুলোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের টিমের ভেতর থেকে একজন বাইরে গিয়ে সকলের জন্য খাবার নিয়ে এলো। সবাই খাবার খেয়ে মিটিং করার জন্য গোল হয়ে বসলাম। তখনই আমি একটা বিষয় খেয়াল করলাম, এর আগের প্রতিটা ধামাকা বিয়ে বাড়িতে হয়েছে। এর মানে এবারে শত্রুপক্ষ বিয়ে বাড়িকে টার্গেট করবে। একটা বিয়ে বাড়িতে অনেক লোক থাকে, খুব সহজেই এখানে একটা ঝামেলা তৈরি করা যায়, কারণ সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকে। আমি এগুলো টিমের সবাইকে খুলে বললাম, সবাই আমার সাথে সহমত হলো। শ্রাবণ, তাহলে এখন তুই কি করতে যাচ্ছিস? মানে তোর প্ল্যান কি? আমাদের টিমে মোট কতজন আছে? মোট 15 জন। আরিফ, তুমি এখন একটু খোঁজ নিয়ে দেখো তো খুলনা শহরের আশেপাশে এই মাসে মোট কয়টা বিয়ে ঠিক হয়েছে, আনুষ্ঠানিকভাবে আর কি।
5 মিনিট সময় দিবেন স্যার? এরপর অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পর আরিফ এলো। স্যার, খুলনা মেইন শহরের আশেপাশে মোট 6টা বিয়ে ঠিক হয়ে আছে, সবগুলোই বড় করে হতে চলেছে। ওকে, তাহলে আমরা দুজন করে 6টা দল গঠন করব, আর বাকি 3 জন এই বাসায় থাকবে। এখান থেকে তারা আমাদেরকে শুধু ইনফরমেশন দেবে। ওকে স্যার। এরপর আমরা 6টা দল গঠন করে নিলাম। আমার সাথে আসিফ নামের একটা জুনিয়র ছেলে থাকবে। সবাইকে সবার জায়গায় বুঝিয়ে দেওয়া হলো। কাল সকালে আমরা যে করে হোক বিয়ে বাড়িতে প্রবেশ করব, তবে আসল রূপে না, ছদ্মবেশে। আর একটা কথা, বিয়ে বাড়িতে যাকে দেখেই সন্দেহ হবে তার ছবি তুলে সাথে সাথে বাকি 3 জনকে কাছে পাঠিয়ে দেবে। এরপর ওদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবে। সন্দেহ সঠিক হলেই শ্যুট করে দেবে। এদেরকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, শুধু শুধু সরকারের টাকা নষ্ট হবে। ওকে স্যার। এরপর আমি আর রবি একটা রুমে চলে গেলাম। এই ফ্ল্যাটে মোট 3টে রুম। আমি আর রবি একটাতে থাকবো, আর বাকি সবাই ভাগাভাগি করে আজকের রাতটা পার করে দেবে। আমি শুয়ে শুয়ে আদিবার কথা চিন্তা করতে লাগলাম। তখনই আমার পাশের হারামিটা বলে উঠলো, মামা, আমার তো আর তোর সইতেছে না। কেন? তোর আবার কি হলো? আরে ভাই, কালকে তুই একটা বিয়ে বাড়িতে ডেকোরেশনের লোক সেজে যাচ্ছি। উফ, ওখানে কত মেয়েরা থাকবে। এবার আমি একটাকে পটিয়ে ছাড়বো, তুই দেখে নিস। তুই কি কোনোদিনও ভালো হবি না? মাছুত ভালো হয়ে গেছে। উফ, তুই বকবক না করে একটু ঘুমা, আর আমাকে ঘুমাতে দে। পরদিন সকালবেলা সবাইকে সবার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিলাম। স্যার, সবাই তো বেরিয়ে গেছে, এইবার আমাদেরও যেতে হবে। আমাদের কোনো বাসা যেতে হবে? এই যে স্যার, আমার কাছে ঠিকানাও লেখা আছে, চলুন আমি রিক্সা করে আপনাকে নিয়ে যাচ্ছি। চলো। এরপর আসিফ একটা রিক্সা দাঁড় করালো। আমি আর আসিফ দুজনে উঠে রিক্সা করে যেতে লাগলাম। আমি আর আসিফ ডেকোরেশনের লোক বলে পরিচয় দিয়ে বিয়ে বাড়িতে ঢুকবো, আর শেষ হওয়া পর্যন্ত ওই বিয়ে বাড়িতেই থাকবো। আর অরিজিনাল ডেকোরেশনের লোকের সাথে আমাদের আগে থেকে কথা হয়ে গেছে, তারা এসে সব কাজ করে দিয়ে যাবে, আর আমরা শুধু ঘুরে ঘুরে দেখবো। রিক্সায় যেতে যেতে আশেপাশে দেখতে লাগলাম, কিন্তু রাস্তাগুলো অনেক চেনা চেনা লাগছিল। কেমন যেন মনে হচ্ছে রাস্তাগুলো আমার খুব পরিচিত, কিন্তু ঠিক মনে করতে পারছি না। তাই চুপচাপ যেতে লাগলাম। প্রায় 30 মিনিট পর রিক্সা একটা বাসার সামনে এসে থামলো। আমি রিক্সা থেকে নেমে গেলাম। আমি এতক্ষণ ফোনের মধ্যে একটু ব্যস্ত ছিলাম। ফোন পকেটে রেখে সামনে তাকিয়ে আমি আমার লাইফের সবচেয়ে বড় শখ খাই। কারণ আমি যে বাসার সামনে দাঁড়িয়ে আছি, এই বাসায় আমি দীর্ঘ 6 বছর আগে থাকতাম। মানে এটা আমার বাসা। আমি তাড়াতাড়ি পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম, আর আসিফকে নিয়ে রাস্তার পাশ দিয়ে চলে এলাম। আসিফ, এটা কি? আমরা এখানে এসেছি কেন? স্যার, এই বাসাই তো আমাদের ভাগে পড়েছে। উফ, তুমি আমাকে বাসার ঠিকানাটা আগে বলবা না? ইস, আমারই ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল ঠিকানাটা আগে থেকে দেখে নেওয়া। আমার তো মনেই ছিল না যে আমার বোনের বিয়েও এই মাসে। শিট। স্যার, আপনি এই বাসা আগে থেকেই চিনেন? আর স্যার স্যার বলার দরকার নেই, ভাইয়া বলবা, ভাইয়া। কেউ শুনে ফেললে প্রবলেম হয়ে যাবে। ওকে ভাইয়া, আর এই কার্ডটি গলায় ঝুলিয়ে নিন। এটা দেখলে কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। এবার ভেতরে চলো, আর জানি না আমার জন্য ভেতরে কি অপেক্ষা করছে। জি ভাইয়া। এরপর আমি আর আসিফ একসাথে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে ঢুকে কলিং বেল বাজালাম। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। এই মেয়েকে তো আমি আগে কখনো দেখিনি। কে এই মেয়ে? আমি এগুলো ভাবছিলাম, তখন মেয়েটা বলল, কাকে চাই? জি, আমরা ওয়ার্ক মাস্টার ডেকোরেশনের লোক। আমাদের এই ঠিকানা থেকে ফোন করে আসতে বলা হয়েছিল। এই বাসায় নাকি বিয়ে ঠিক হয়েছে, আর এর জন্য পুরো বাসাটা ভালো করে সাজাতে হবে। একদম ঠিক বাসায় এসেছেন। তবে একটা বাসা না, আমাদের পাশের বাসাটাও সাজাতে হবে, তাই আপনাদের একটু আগে আসতে বলা হয়েছে। জি অবশ্যই, আমার সকলকে আমাদের বেস্টটা দিতে চাই, তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। পুরো বাসা এমন করে সাজাবো যে আশেপাশের লোকজন শুধু তাকেই থাকবে। আমি আর আসিফ দাঁড়িয়ে মেয়েটার সাথে কথা বলছিলাম, তখন মেয়েটার পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। বৌমা, কে এসেছে? কার সাথে দাঁড়িয়ে কথা বলছে? এরপর প্রায় 6 বছর সেই মুখটা দেখতে পেলাম। রাগে আমার পুরো শরীর কাঁপছিল। আহা, কত সুখেই না আছে নিজের ছেলেকে ভুলে গিয়ে। আব্বুকে চিনতে আমার একটু ভুল হয়নি, তবে আব্বু আমাকে চিনতে পারেনি, কারণ আমি আমার মুখে মাস্ক পরেছিলাম। ওহ, আপনারা এসে গেছেন? আর আপনারা কি দুজনেই এসেছেন? জি স্যার, আমরা আপনাদের বাসা থেকে আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু সাজানোর পরিকল্পনা করব।
আর আমাদের কাজের লোক এসে আমাদের কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। বৌমা, ওনাদেরকে গেস্ট হাউসে নিয়ে যাও। আচ্ছা বাবা। এবার আমি খুব ভালো করেই বুঝে গেলাম যে এটা আমার বড় ভাইয়ার বউ, মানে আমার ভাবি। আমি মনে মনে একটু হেসে নিলাম। আপনারা আমার সাথে আসুন। জি চলুন। এরপর আমি আর আসিফ ভাবির পিছন পিছন যেতে লাগলাম। আমি যখন এই বাসায় থাকতাম তখন বাসাটা মাত্র একতলার একটা বিল্ডিং ছিল, আর এখন সেটা আপডেট হয়ে 2 তলা হয়ে গেছে। অনেক উন্নতি হয়েছে। আমি আর আসিফ কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, তখনই আমি আম্মুকে আর জান্নাতকে দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে কত বছর পর আমার কলেজার বোনটাকে দেখতে পেলাম। অনেক বড় হয়ে গেছে আব্বু, তাই তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আম্মুর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম, কারণ তাকে দেখলে আমার ঘৃণা করে। কি হলো ভাইয়া, দাঁড়িয়ে গেলেন যে? চলুন। চলো। এরপর ভাবি উপরে একটা রুমে নিয়ে এলো আমাদেরকে। এখন থেকে আপনারা এই রুমে থাকবেন। আপনারা সকাল সকাল চলে এসেছেন, নিশ্চয়ই সকালে ব্রেকফাস্ট করেননি। আপনারা বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। জি ম্যাম। এরপর ভাবি রুম থেকে বেরিয়ে চলে গেল, আর আমি মুখ থেকে মাস্কটা খুলে বিছানার উপরে বসে পড়লাম। ভাইয়া, বাসাটা কিন্তু অসাধারণ, আর লোকগুলো অনেক ভালো। কয়েকটা দিন থাকো, এরপর নিজেই বুঝে যাবে লোকগুলো কেমন। জি ভাইয়া। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আম্মুকে কল করলাম। আম্মুর সাথে অনেক সময় ধরে কথা বললাম। ফোন রেখে দেওয়ার পরপরই রবির কল এলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো শ্রাবণ, তোর ওখানে সব ঠিকঠাক আছে তো নাকি? সব কিছু ঠিকঠাক আছে, তবে আগে জানলে আমি এই বাসায় আসতাম না। কেন? আরে তুই বুঝবি না, ফোন রাখ, পরে কথা বলি। আর শোন, মেয়েদের দিকে ফোকাস না করে আমাদের মিশনের উপর ফোকাস কর। এরপর ফোন রেখে দিলাম। তখনই আমাদের রুমে ভাবি চলে এলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ভাবির টেবিলের উপরে খাবারগুলো রেখে দিল। এরপর আমাকে কিছু বলতে যাবে, তখনই তার চোখ আমার দিকে পড়ল। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। হয়তো আমাকে কোথাও দেখেছে বলে তার মনে হয়, কিন্তু চিনতে পারে না। আর বলে, এই যে আপনাদের খাবার এখানে রেখে গেলাম, আপনারা খেয়ে নিন। ধন্যবাদ ভাবি। আমি ভাবি বলেই আমার মুখটা চেপে ধরলাম। বলে বলে মুখ থেকে ভাবি শব্দটা বেরিয়ে গেছে। ভাবি আমার কাছে এসে বলল, ভাবি কে বললেন? না মানে আসলে হয়েছে কি, আপনার মতো আমার একজন ভাবি আছে তো, তাই মুখ থেকে বলে ভাবি শব্দটা বেরিয়ে গেছে। তাছাড়াও একদিক থেকে তো আপনি আমার ভাবি হন। সমস্যা নেই ম্যাম, আর এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভাবি বলেই ডেকো। তোমার চেহারার সাথে আমার দেবরের চেহারার অনেক মিল আছে। তুমি ভাবি বলে ডেকো, আমি কিছু মনে করব না। ভাবি এটা বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম। তখনই আসিফ বলে উঠল, ভাইয়া, খাবারগুলো কিন্তু অসাধারণ। আমি পিছে ফিরে তাকিয়ে দেখি আসিফ খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে ওর কর্মকাণ্ড দেখছি। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আসিফ বলে উঠল, সরি স্যার, আসলে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই আপনাকে না বলেই খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে। এরপর আমি আর আসিফ একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে বসেছিলাম। তখনই আমাদের রুমে একটা ছেলে এলো। আমি ভালো করে খেয়াল করে দেখি এটা তো ভাইয়া। আগের থেকে অনেক বদলে গেছে, তবে আমি চিনতে ভুল করিনি। ভাইয়া আমাকে দেখে আমার দিকে একটু কেমন করে যেন তাকালো। এরপর বলল, আমি সিয়াম আহমেদ, এই বাসার বড় ছেলে। তো আপনারা কখন থেকে আপনাদের কাজ শুরু করবেন? স্যার আপনারা দেখিয়ে দিলে আমরা এখনই আমাদের কাজ শুরু করতে পারি। ভাইয়া আমার কণ্ঠস্বর শুনে আবার আমার দিকে একটু অন্যভাবে তাকালো। এরপর বলল, আপনার নামটা কি? স্যার, ওনার নাম আমি আসিফকে আটকে বলে উঠলাম, ইমন। আমার নাম ইমন। ও, কিন্তু উনি বোধহয় কিছু বলতে চাচ্ছে। ভাইয়া আসিফকে দেখিয়ে বলল, না না, আমি কিছু বলতেছি না স্যার। আসিফ যদি আমার আসল নামটা বলে দিত তাহলে শিওর ভাইয়া আমাকে সন্দেহ করত। আর একবার ধরা খেলে আমাকে বিয়ের আগে এই বাসা থেকে যেতে তো হবে, আর সাথে মিশনের 12টা বেজে যাবে। আপনারা আমার সাথে বাইরে আসুন, আপনাদেরকে আমি বলছি কিভাবে কি সাজাবেন। জি স্যার, চলুন। এরপর আমি আর আসিফ ভাইয়ার পিছে পিছে যেতে লাগলাম। এবার আর মুখে মাস্ক নেইনি, কারণ আমার মতে আমার ফেসের অনেক পরিবর্তন হয়েছে। কারণ আমি যখন এই বাসায় থাকতাম তখন আমার বয়স 18 বছরের নিচে ছিল, আর এখন আমার বয়স 24-25 হবে। আর এই সময়ে আমাদের মুখের পরিবর্তন ঘটে। যেমন আগে মুখে দাড়ি ছিল না, আর এখন তো আমাকে সহজে কেউ চিনতেই পারবে না, এইটা আমার বিশ্বাস। আশেপাশে অনেক পরিচিত লোক দেখতে পাচ্ছি,
সবাইকে যদিও চিনতে পারতেছি না, তবে বেশিরভাগ মানুষকে আমি চিনতে পারছি। না চেনার কোনো প্রশ্নই আসে না। সেনাবাহিনীর মেজর কি আর এত সহজে হয়েছি? সবাইকে দেখতে পেলেও আমার দু চোখ যেন অন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে। আদিবা, আদিবাকে কোথাও দেখতে পাচ্ছি না। এর মানে কি আদিবা এখনো আসেনি? এমনটা তো হতে পারে না। আমি মামা মামিকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেছি, আর মামা মামি যখন আছে তার মানে আদিবা ওই বাসায় আছে। আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই ওর বিয়ে হয়ে গেছে আর ওর শ্বশুর বাড়িতে আছে। এটা ভেবেই বুকটা কেঁপে উঠল। ভাইয়া দেখিয়ে দিচ্ছিল কীভাবে সাজাতে হবে, আর সেগুলো আসিফ খাতায় নোট করছিল। আমি শুধু আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যদি কোথাও আদিবাকে দেখতে পেয়ে যাই। তখনই ভাইয়া বলল, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। আমি বরং আমার মামাতো বোনকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওর ইন্ট্রাকশনে কাজ করেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। ভাইয়ার মুখে মামাতো বোনের কথা শুনে তো আমার মনে লাড্ডু ফুটতে লাগলো। মানে আদিবা এই বাসায় আছে? আমি তো আর অপেক্ষা করতে পারছিলাম না। চুপচাপ আসিফের পাশে দাঁড়িয়ে আদিবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছু সময় পরে দূর থেকে একটা মেয়েকে আমাদের দিকে আসতে দেখলাম। মেয়েটা আর কেউ ছিল না, এটাই আদিবা। একখানি সাদাসিধে মুখ, সাদাসিধে দুটি চোখ, এই টানা চোখের মাঝে আমি বারবার প্রেমে পড়তে রাজি আছি। আমি অপলক দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে আছি। কখন যে আদিবা আমাদের কাছে এসে পড়েছে খেয়ালই করিনি। আসিফ আমাকে খোঁচা দিয়ে কানে কানে বলল, স্যার, কন্ট্রোল ইউর সেলফ। এইভাবে তাকিয়ে থাকলে মেয়েটা আর আপনাকে ভাও দিবে না, এর থেকে বরং স্ট্রং থাকেন। আমি আমার থেকে ছোট আসিফের মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেলাম। আমি আর আসিফ সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর যখনই আদিবা আমার সামনে আসলো তখনই আমরা তাকে সেলাম দিলাম। কিন্তু আদিবা সালাম না দিয়ে আমাকে ভালো করে দেখতে লাগলো। হয়তো চিনতে পারছে, আবার হয়তো গুলিয়ে ফেলছে। যেই প্রথমবার আমাকে দেখছে সেই আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। বিষয়টি আমার কাছে বিরক্তিকর লাগছে। ম্যাম, এইভাবে তাকিয়ে থাকবেন না, আমি কিন্তু প্রেমে পড়ে যাব। আমার এমন কথা শুনে আসিফ আদিবা দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ আসিফ এর আগে আমাকে এমন করতে কখনো দেখেনি। আর আদিবা একটু লজ্জা পেয়েছে, কারণ আমার দিকে যে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। এরপর আদিবা আসিফকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল, আর আমি অপলক দৃষ্টিতে আদিবাকে দেখে চলেছি। আর আদিবা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। ও হয়তো আমার ফেসের সাথে পুরনো শ্রাবণের কিছুটা মিল পাচ্ছে, যার কারণে এভাবে তাকাচ্ছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আজকের কাজ এই পর্যন্ত স্থগিত করলাম। আদিবা আমাদেরকে কিছু না বলেই চলে গেল, কিন্তু কিছু বুঝলাম না এভাবে মন খারাপ করে চলে গেল কেন। আমি আদিবাকে নিয়ে ভাবছিলাম, তখনই আসিফ বলল, স্যার, আপনিও মেয়েদের সাথে ফ্ল্যাট করেন? ওর দিকে রাগীভাবে তাকালাম, আর আসিফকে ভয় পেয়ে বকলো, সরি স্যার, আর এমন হবে না। এরপর আমি আর আসিফ আমাদের রুমে চলে এলাম। আমাদের চিন্তা মাথা থেকে চলে গেছে, কিন্তু এইবার আর একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছিল। কারণ আমার এই বাসা ছেড়ে যাওয়ার মূল কারণ মানে আমার চাচাতো বোন তামান্না আপু। আমার কারণে তামান্না আপুর বিয়েটা ভেঙে গিয়েছিল। এরপর আপুর কী হয়েছে আমি জানি না, তাই নিজের ভেতরে অনেক খারাপ লাগা কাজ করছিল। যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই আমি আর দেরি না করে শাওয়ার নিয়ে নিলাম। এরপর একটু ঘুমানোর প্রস্তুত নিচ্ছিলাম, তখনই আমার ফোনে একটা কল এলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি কার্নেলের ফোন। আমি সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম কার্নেল আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তোমাদের মিশনের খবর কি? সব কিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছু সামলে নেব। আর একটু সাবধানে। একবার যদি ওদের কানে এইটা পৌঁছে যায় তোমরা খুলনাতে আসো, তাহলে কিন্তু ওরা ওদের প্ল্যান পরিবর্তন করে ফেলবে। ওকে কার্নেল। এরপর ফোন রেখে দিলাম, মোবাইল থেকে বিছানায় ঘুমোতে যাব। তখনই ভাবি আমাদের রুমে দুপুরের খাবার নিয়ে এলো। তোমাদের স্নান হয়ে গেছে? তাহলে তো ভালোই, এই যে খাবার রেখে গেলাম, তোমরা খেয়ে নিও। ভাবি, আপনি কেন শুধু শুধু কষ্ট করছেন আমাদের জন্য? আমরা বাইরে থেকে খাবার এনে নিয়ে খাবো। তার কোনো দরকার নেই, তোমরা দুজন হচ্ছ আমাদের বাসার গেস্ট, আর আমরা সকল গেস্টকেই এভাবেই যত্ন করি। সেজন্যই তো নিজেদের বাসার ছেলেকে যত্ন করে বাসা থেকে বের করে দাও। আমি আস্তে করে কথাটা বললাম। তুমি কিছু বললে? না না, কিছু না, ধন্যবাদ ভাবি। ভাবি একটা হাসি উপহার দিয়ে আমাদের রুম থেকে চলে গেল। কিন্তু এবার আসিফের দিকে তাকিয়ে দেখি ও খাবার খাওয়া শুরু না করে দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে ওকে খাওয়া শুরু করে দিতে বললাম। রুমে বসে আসল ডেকোরেশনের লোকেদের সাথে কথা বলে নিলাম, কারণ যতই যাই করি না কেন আমরা তো আর এগুলো পারবো না। স্যার, একটা কথা বলবো? বলো। স্যার,
এই বাসার সবাই আপনাকে দেখে এমন বোকার মতো তাকিয়ে থাকে কেন? এই বাসার সবগুলো বোকা নাকি? আমারও তাই মনে হয়। রুমে বসে আমি আর আসিফ আড্ডা দিচ্ছিলাম, তখনই আমাদের রুমে জান্নাত চলে আসে। মানে আমাদের দরজা হালকা চাপানো ছিল, কোনো কথা না বলেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। সোজা আমাদের সামনে এসে ছলছল চোখে তাকিয়ে থাকে। আমি কিছু বুঝে উঠতে পারি না, জান্নাত কি তাহলে আমাকে চিনে ফেললো নাকি? না, এমন হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ভাইয়া, ম্যাম কিছু বলবেন? জান্নাত আমার মুখে ম্যাম কথাটা শুনে চুপ হয়ে যায় আর বলে, সরি, আমাকে আদিবা আপু বলেছিল আপনাকে নাকি দেখতে পুরো আমার ভাই শ্রাবণের মতো, তাই আমি আপনাকে দেখতে চলে এলাম। আপনি আসলেই আমার ভাইয়ের মতো, কিন্তু আমার ভাই কখনো তার বোনকে এত বছর পরে দেখে বসে থাকতে পারতো না। আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। এটা বলে জান্নাত আমাদের রুম থেকে চলে গেল আর আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি মনে মনে বললাম, এখানে আমার কিছু করার নাই রে বোন, আমার হাত পা যে বাঁধা, আমি কিছু করতে পারবো না। স্যার, আপনার চোখে কি ময়লা গেছে নাকি? মানে আপনার চোখ থেকে পানি পড়তেছে। তখনই আমার খেয়াল হলো যে আমার পাশে আসিফ আছে, তাই আমি সাথে সাথে চোখের পানি মুছে নিলাম আর বললাম, হয়তো। বিকেলবেলা রুমের ভেতরে বসে বোর হচ্ছিলাম, তাই আসিফকে নিয়ে রুমের বাইরে বের হলাম। আমাদের বাসার পাশে একটা পুকুর আছে, আমি আসিফকে নিয়ে সেখানে চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে অনেক অবাক হয়ে গেলাম, কারণ এখানে এর আগে শুধু পুকুর ছিল, আর এখন তো এখানে পুরো একটা ফুলের বাগান হয়ে গেছে। দেখে অনেক ভালো লাগলো। আমি আর আসিফ ফুলগুলো ভালো করে দেখছিলাম, তখনই খেয়াল করলাম আদিবা আর জান্নাত পুকুরের পাশে একটা বেঞ্চে বসে আছে। জান্নাতের চোখে আমি স্পষ্ট পানি দেখতে পেলাম, তাই আর দেরি না করে ওদের কাছে চলে গেলাম। আমাকে আর আসিফকে দেখে জান্নাত ওর চোখের পানি মুছে নিল। এ কি, আপনার এখানে কেন? আসলে আমরা রুমের ভেতরে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের ফুলের বাগানে একটু ঘুরে দেখি, কিন্তু এখানে এসে তো দেখি আপনারা দুজন আগে থেকেই বসে আছেন। এটা ঘুরে বেড়ানোর জায়গা না, আপনারা আপনাদের কাজ করুন গিয়ে। তা তো বটেই, কিন্তু ওনার চোখে পানি কেন? উনি কি কান্না করেছিলেন নাকি? আমি জান্নাতকে দেখে বললাম। না, ওর চোখে একটা ময়লা গেছিল, তাই চোখ থেকে পানি বেরিয়েছে। আচ্ছা আপু, তোমরা কথা বলো, আমি আমার রুমে গেলাম, একটা কাজের কথা মনে পড়ে গেছে। এটা বলে জান্নাত এখান থেকে উঠে চলে গেল। আমি আদিবার পাশে বসে পড়লাম। আদিবা মন খারাপ করে বসে আছে। আমি আদিবাকে জিজ্ঞেস করলাম, আমি এতটা বোকা নই যে কোনটা কান্না আর কোনটা চোখের ময়লা এটা বুঝবো না? বুঝতেই যখন পারতেছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন? কান্না করতেছিলি এটা তো বুঝেছি, কিন্তু কেন কান্না করছিলি? সেটা আপনাকে বলতে যাব কেন? আপনি আমার কি হন? আসিফ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমার জানাটা ভীষণ জরুরি, প্লিজ বলুন না। দেখুন, আর মাত্র কয়েকদিন পরে জন্নাতের বিয়ে, তাই এখন এইসব কথা বলা ঠিক হবে না। আমাকে একবার বলুন প্লিজ, দেখা গেল আমি আপনাদের হেল্পও করতে পারি। কেন এত জোর করতেছেন? বললাম তো বলা যাবে না। আদিবা এটা বলেই আমার পাশ থেকে উঠে চলে গেল, আর আমি চুপ করে বসে রইলাম। স্যার, মেয়েটার কি হয়েছে? আর মাত্র কয়েকদিন পরে ওর বিয়ে। কোথায় মেয়েটা হাসি খুশি থাকবে তা নয়, বরং মেয়েটা কান্না করতেছে। কিছুই বুঝলাম না। এটাই তো আমি বুঝছি না, খোঁজ নিতে হবে এখনই। এটা বলেই আমি পকেট থেকে আমার ফোনটা বের করলাম। আমাদের টিমের যে বাকি তিনজন একটা ফ্ল্যাটে আছে, আমি ওদের ভেতরের আরিফকে ফোন দিলাম। সাথে সাথে আরিফ ফোনটা রিসিভ করলো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, আমি তোমাকে একটা মেয়ের ছবি পাঠিয়েছি, তুমি এখনই এই মেয়েটার সমস্ত ডিটেলস আমাকে বের করে দেবে। মেয়েটা কোথায় কি করে, কোনো সমস্যার মধ্যে আছে কিনা, একদম সব খবর আমাকে এনে দেবে। ওকে স্যার, আপনি আমাকে এখন ছবিটা পাঠিয়ে দিন, আমি আপনাকে রাত্রের মধ্যেই আপনাকে জানাচ্ছি। এরপর ফোনটা কেটে দিলাম। আমি ফোন রেখে দেওয়ার পরই দেখি আসিফ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে কি দেখছো আসিফ? স্যার, আপনি মেয়েটার ছবি তুললেন কখন? এইটা তুমি বুঝবা না, তোমার এখনো বয়স হয় নাই। আমি আমাদের রুমে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম, আর আসিফ একটু বাইরে গিয়েছে। তখনই খেয়াল করি আদিবা আমাদের সামনের রুম থেকে হেঁটে যাচ্ছে। আমি তো এই সুযোগের অপেক্ষা ছিলাম। আমি দরজার কাছে গিয়ে আদিবার হাত ধরে রুমের ভিতরে নিয়ে আসি। আদিবা কিছু বুঝে ওঠার আগেই আমি ওর মুখ চেপে ধরি এক হাত দিয়ে। আর একটু হলেই জোরে চিল্লিয়ে ফেলতেছে। আদিবা আমাকে দেখেই রেগে যায়, চোখের ইশারায় মুখ থেকে হাত নামাতে বলে। আমি তাড়াতাড়ি আদিবার মুখ ছেড়ে দিই। এগুলোর মানে কি? আপনি আমাকে এভাবে হাত ধরে আপনাদের রুমে নিয়ে এলেন কেন? আসলে আপনাকে একটা কথা বলা ছিল। আগে আমার হাতটা ছাড়ুন, এরপর বাকি সব কথা বলবেন। একটু ধরে থাকি না, খুব ভাল লাগছে।
একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। বেয়াদবি করেন আমার সাথে। আমি ভয়ে হাতটা ছেড়ে দিলাম। কি রাগ রে ভাই! কি বলবেন তাড়াতাড়ি বলুন, বাইরে থেকে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার না লজ্জা করছে। আমি কিন্তু চলে গেলাম। না না, বলছি আসলে আপনাকে দেখলে আমার মনে হয় আপনি আমার অনেক পরিচিত কেউ। আমার কেমন জানি মনে হয় আপনার সাথে এর আগে আমার পরিচয় ছিল। আমার মনে হয় আপনি আমার হারিয়ে যাওয়া প্রেমিকা। আদিবা আমার মুখ থেকে এমন কথা শুনে চুপ হয়ে যায় আর মনে মনে বলে, আমারও তো এমন মনে হয়। আমার বারবার মনে হয় তুমি আমার শ্রাবণ, কিন্তু শ্রাবণ তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি শত খুঁজেও তাকে পাচ্ছি না। আর তুমি যদি আমার শ্রাবণ হতে তাহলে নিশ্চয়ই আমাকে চিনে ফেলতে। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? আমি কিন্তু আপনার প্রেমে পড়ে যাচ্ছি। এবার আদিবা আমাকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে দূরে সরে গেল আর চোখ রাঙিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লাম, পুরো ফিল্মি স্টাইলে। আদিবা এখন আমাকে চিনতে পারছে না। আর আদিবার সাথে কথা বলে বুঝলাম ওর জীবন থেকে আমি চলে যাওয়ার পরে আর কেউ বসতে পারেনি। হয়তো আদিবাই কোনো সুযোগ দেয়নি। মানে আমার রাস্তা একদম ক্লিয়ার। সময় মতো আদিবাকে আমার পরিচয় দিয়ে ওকে নিয়েই কেটে পড়ব। তখনই রুমে আসিফের আগমন ঘটল। স্যার, আপনি শুয়ে পড়ে এইভাবে হাসতেছেন কেন? আমি কতবার বলবো আসিফ, তুমি এখনো বাচ্চা, এগুলো তুমি বুঝবে না। স্যার, আপনি শুধু আমার সাথে মজা করেন। বাকি মজা পরে হবে, আগে বলো আমার জিনিস এনেছো? স্যার, এই যে আপনার সিগারেটের প্যাকেট। তবে একটু সাবধানে খাবেন, আশেপাশে যেন কেউ দেখতে না পারে। বাইরের প্লেটে লেখা আছে এই বাসার ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। আমি হেসে দিলাম, কারণ আজকাল বাসায়ও এইসব লেখা থাকে নাকি। আমি আসিফকে রুমে রেখে একটা সিগারেট ধরিয়ে ছাদে চলে গেলাম। আসলে এই 2 দিনের ঝামেলার কারণে সিগারেট খেতে পারিনি, তাই নেশাটা একটু বেশি ছিল। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, আশেপাশে হালকা হালকা দেখা যাচ্ছে। আস্তে আস্তে বাসার সব জায়গায় আলো জ্বলে উঠতে লাগলো। আর আমি ছাদে দাঁড়িয়ে পায়চারি করছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। তখনই আমার পিছন থেকে কেউ বলে উঠল, আপনি সিগারেট খান? আমি পিছনে তাকিয়ে দেখি জান্নাত। তাদের সিগারেটের বাকি অংশটুকু ফেলে দিলাম আর বললাম, তেমন একটা না, মাঝে মাঝে একটু খাই। অভ্যাসটা মোটেই ভালো না। জানি, তবুও খেতে ভালো লাগে। আপনার যা ভালো লাগে আপনি তাই করেন? যেটা আমার মন চায় আমি সেটাই করি। ভালো, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়। আমার পরিবারের যেটা ভালো লাগে আমাকে সেটা করতে হয়। মাঝে মাঝে মনে হয় নিজের মন যা চায় সেটা যদি করতে পারতাম। সমস্যা নেই, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। মানে? জান্নাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, সব কথা এখনই শেষ করে ফেললে পরে কি বলবো? আসি বাই। আমি এটা বলে সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। আর জান্নাত ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ দেখতে লাগলো। রাতের বেলায় আমি আর আসিফ রুমে বসেছিলাম। তখনই আম্মুর কথা খুব মনে পড়তে লাগলো, তাই সাথে সাথে আম্মুকে কল করলাম। আম্মু। আমার সোনা, বল। তোমার কথা খুব মনে পড়ছে। আমাকে ভুলানো হচ্ছে যাতে আমি তোকে বকা না দিই। আম্মু, সত্যি তোমার কথা মনে পড়ছে। তাহলে মন দিয়ে কাজটা শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আয়। তোকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। এইবার তুই ঢাকা এলে তোর বিয়েটা আমি দিয়ে দেব। তুই কাছে না থাকলেও আমার মেয়ে তো আমার কাছে থাকবে। এরপর ওর সাথেই কথা বলবো সারাদিন। ইস, আমাকে এখনো বিয়ে দিয়ে পারলো না, তার আগে আমার বউকে মেয়ে বানিয়ে ফেলেছে। তুই এইবার ঢাকায়, তারপর আমি দেখতেছি। তার কোনো প্রয়োজন পড়বে না মনে হয়। আর আম্মু, আব্বু কেমন আছে? ঠিকঠাক ওষুধ খাচ্ছে তো নাকি? তার কথা আর বলিস না, সারাদিন শুধু খবরের কাগজ পড়বে আর একটু পরপরই বলবে, এই চা দাও। দিনে যে কতবার তাকে চা বানিয়ে দিতে হয় এটা শুধুমাত্র আমি জানি। এইভাবে আর কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। তখনই আমাদের রুমে ভাবি প্রবেশ করলো। আমি আর আসিফ দুজনে ভেবেছিলাম হয়তো আমাদের জন্য রাতের খাবার নিয়ে এসেছে, কিন্তু না, ভাবি তো খালি হাতে এসেছে। মানেটা ঠিক বুঝলাম না, তাই আমি জিজ্ঞেস করলাম, ভাবি কিছু বলবেন? বলার জন্য তো এলাম। জি বলুন। নিচে তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে, নিচে চলো। ভাবির কথা শুনে আমি আর আসিফ দুজনে ভয় পেয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, প্ল্যানে কোথাও ভুল করলাম নাকি? সবাই কি আমাদের চিনে ফেললো নাকি? কিন্তু কেন ভাবি, আমরা আবার কি করেছি? আরে তোমরা আবার কি করবে? আমরা সবাই মিলে রাতে একসাথে ডিনার করি, তাই আব্বু তোমাদেরকেও ডেকে নিয়ে যেতে বলল। আমি ভাবির কথা শুনে একটু নিশ্চিন্ত হই। তখনই আমার মনে হয় ওখানে বাসার সবাই উপস্থিত থাকবে। যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হতে পারে। তাই আমি ভাবিকে বললাম,
ভাবি, শুধু শুধু এসবের কোনো দরকার নেই। আমরা এখানে বসেই খেয়ে নেব। আপনি আমার খাবার ওপরে নিয়ে আসেন। তা বললে হচ্ছে না, সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে চলো। এটা আমাদের বাসার নিয়ম বলতে পারো। রাতে এই বাসার সবাই মিলে একসাথে খাবার খায়। আমি এই বাড়িতে আসার পর থেকে দেখে আসছি। আচ্ছা ভাবি, চলুন। আমি আসিফের দিকে চোখ রাগীভাবে তাকালাম। আসিফ চুপ হয়ে গেল। ভাবি, চলুন তাহলে। আসলে আমরা যেতে চাচ্ছিলাম না, কারণ আমরা তো সাধারণ ডেকোরেশনের লোক, আর আমাদের মতো লোক যদি আপনাদের সাথে বসে একসাথে খাবার খায়, বিষয়টা কেমন দেখায়? তোমরাও তো মানুষ নাকি? তাহলে এই বাসার ছোট ছেলেটা কি মানুষ ছিল না? তাকে কেন আলাদা খাবার খেতে হতো? কিছু বললে নাকি? না না ভাবি, আপনি চলুন, আমরা আপনার পিছনে পিছনে আসছি। আসো। এরপর আমি আর আসিফ ভাবির পিছনে পিছনে যেতে লাগলাম। আমি আর আসিফ নিচের খাবার টেবিলের সামনে চলে এলাম। সামনে তাকিয়ে দেখি সবাই বসে আছে, মাত্র 2টা চেয়ার ফাঁকা আছে। আমি আর আসিফ গিয়ে ওই 2টো চেয়ারে বসে পড়লাম। আর তখনই ঘটলো আসল ঘটনা, কারণ আম্মু আমাকে দেখেই অবাক হয়ে গেল, আর মুখ দিয়ে একটা আওয়াজ বের হলো, শ্রাবণ। এদিকে আব্বু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো পুরো মিলাতে পারছে না, কিন্তু কিছুটা হলেও শ্রাবণের সাথে আমার মিল পাচ্ছে। জি, আমাকে বলছেন? সরি, আমার নাম শ্রাবণ না, আমার নাম ইমন। আমার মুখে ইমন শব্দটা শুনে সবাই একটু স্বাভাবিক হলো। আম্মু, ও শ্রাবণ না, ওকে হালকা হালকা শ্রাবণের মতো দেখতে। তাছাড়াও এই ছেলেটা যদি শ্রাবণ হতো, তাহলে তোমরা দেখতেই পেতে আমি কি করতাম ওর সাথে। আমি মনে মনে হেসে নিলাম, কারণ ওর মতো শত শত সিয়াম আমার মাথার চুলো টাচের যোগ্যতা রাখে না। ভাবি আমার সামনে খাবার এনে দিল, আর আমি প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খাবার খেতে লাগলাম। তোর কিছু করার প্রয়োজন নেই। থানায় গিয়ে শুনেছিলাম ওর নাকি 5 বছরের জেল হয়েছে, আর এখন তো 6 বছর হতে চললো, কিন্তু ওর কোনো খোঁজ নেই। আমার মনে হয় না ও আর বাসায় আসার সাহস করবে। আব্বু, তুমি একদম ঠিক বলেছ। উফ, তোমরা একটু চুপ করো তো। আজকে কত বছর ছেলেটার খোঁজ নেই। ও না হয় একটু ভুল করেই ফেলেছে, তাই বলে কি আর এই বাসায় আসতে পারবে না নাকি? ও তো আমাদের ছেলে নাকি? আম্মুর মুখে এমন কথা শুনে অনেকটা হাসি পেল, কারণ যখন আমি কাছে ছিলাম তখন তো যা ইচ্ছে তাই, আর এখন কাছে নেই, তাই আমার অভাবটা একটু অনুভব করছে। আমি জানি ভাইয়া আর কোনোদিন এই বাসায় আসবে না। তোমরা ওর সাথে যা আচরণ করেছো, সেটা মানুষ মানুষের সাথে করে না। তোমরা চুপ থাকো তো। ও যে অন্যায় করেছে সেটা কি ক্ষমা করার যোগ্য? ও একটা মেয়ের জীবন নষ্ট করেছে। কিন্তু ভাইয়া, এটা যদি সত্যি না হয় তাহলে? পুলিশ তো আর শুধু শুধু নিয়ে যায়নি। কিন্তু এরপরে কি তোমরা কোনো উকিলের সাথে কথা বলেছো? না, সেটা করনি। সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। সবাই চুপচাপ খাবার খেতে লাগলো। আমি আর আসিফ খাবার শেষ করেই সোজা উপরে আমাদের রুমে চলে এলাম। মাথাটা এখনো ঘুরছে। আমি ভেবেছিলাম বাসার সবাই হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু না, আপু আর আম্মু আমাকে এখনো মিস করে। আপুর বিষয়টি ভিন্ন, তবে আম্মুর ব্যাপারটা একটু হাস্যকর। স্যার, নিচে খাবার টেবিলে এগুলো কি শুনলাম? কিছুই তো বুঝলাম না। এই পরিবার নিশ্চয়ই বড় কোনো প্রবলেমে আছে। হয়তো। এরপর আমি আর আসিফ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখনই আমার ফোনে একটা কল এলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আরিফ ফোন করেছে। হয়তো জান্নাতের সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে গেছে। আমি সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। আরিফ, বলো, কি জানতে পেরেছো? স্যার, মেয়েটার তো বিয়ে ঠিক হয়ে আছে, আর আপনিও তো ওই বাসায় আছেন। সেটা আমি জানি। এরপর বলো। স্যার, মেয়েটার বিয়ে ঠিক করা হয়েছে, এটা ঠিক, কিন্তু মেয়েটা এই বিয়েতে খুশি না। মানে হচ্ছে মেয়েটা অন্য একটা ছেলেকে পছন্দ করে। মেয়েটা মানে জান্নাত ওর পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়, কিন্তু ওর পরিবারের জন্য পারে না। অবশেষে বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। তাহলে তুমি ওই ছেলেটার খোঁজ নাও তো। স্যার, আমি জানতাম আপনি আমাকে এটাই বলবেন, তাই আমি আগে থেকে ছেলেটার খোঁজ খবর নিয়েছি। গুড, ভেরি গুড। স্যার, ছেলেটার নাম নেহাল, একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করে। তবে ছেলেটা এতিম, আর এই কারণে জান্নাতের পরিবার ছেলেটাকে না করে দেয়। আচ্ছা, তোমার কাছে ছেলেটার কোনো ছবি আছে? জি স্যার, আমি আপনাকে এখনই মেল করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর আমি ফোন রেখে দিয়ে মেল বক্স ওপেন করলাম। মেল ওপেন করে ছেলেটার ছবি দেখতে লাগলাম। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম। জান্নাতের পাশে ওকে বেশ মানাবে। ছেলেটাও ভালো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বোন ওকে পছন্দ করে।
তাহলে জান্নাতে যদি বিয়ে হয় সেটা অবশ্যই নেহালের সাথে হবে। আমি ছবিটা দেখছিলাম আর এগুলো ভাবছিলাম। তখনই আসিফ বলল, স্যার এই ছেলেটাকে? জান্নাতের বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তার মানে এর সাথেই জান্নাতের বিয়ে ঠিক হয়েছে? না, অন্য কারোর সাথে। কিন্তু স্যার তাহলে এই ছেলেটার কি হবে? এর মানে জান্নাত এই ছেলেটার জন্য আজকে কান্না করতেছিল? এই প্রথম তুমি একটা সঠিক কথা বললে। তাহলে স্যার এখন কি করবেন? আমি আসিফকে আমার কাছে ডেকে ওর কানে কানে একটা প্ল্যান বললাম। আমার প্ল্যান শুনে আসিফ তো সেই লেভেলের খুশি। স্যার আপনি তো জিনিয়াস। এখন আর বেশি বকবক না করে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। ওকে স্যার। এরপর আমি আর আসিফ দুজনে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে বসেছিলাম। তখনই আমাদের রুমে আদিবা এলো। এই নিন আপনাদের খাবার। এ কি, আপনি? ভাবি কোথায়? কেন ভাবি কেন? আমি বুঝি খাবার নিয়ে আসতে পারি না? আমি সেটা বলিনি। তাছাড়া আমিও তো চাই যে আপনি রোজ রোজ আমাদের জন্য খাবার নিয়ে আসেন। ঢং কত! এটা বলে আদিবা রুম থেকে চলে গেল। আমি মুচকি মুচকি হেসে খাবার খেতে যাব, তখনই আমি খেয়াল করি আসিফ তো এই রুমে আছে। আমি পিছনে ফিরে দেখি আসিফ বেটা আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। আমি একটা গম্ভীর গলায় বললাম, সিনিয়র স্যারদের কোনো পার্সোনাল বিষয়ে চোখ গেলে চোখ নামিয়ে নিতে হয় আর অন্যদিকে ফিরে তাকাতে হয়। স্যার এটা কোন বইয়ে লেখা আছে? এটা কোনো বইয়ে লেখা নেই, এটা আমার রুলস। আমি আর আসিফ দুজনে একসাথে হেসে দিলাম। এরপর সকালে ব্রেকফাস্ট করতে লাগলাম। আমরা যেহেতু এই বাসায় ডেকোরেশনের লোক সেজে এসেছি, তাই কাজের নাটক তো একটু করতেই হবে। আমি আর আসিফ খাবার খেয়ে বাইরে গিয়ে কাজ করা দেখতে লাগলাম। আর কাজের লোকেদের সাথে এমন করে কথা বলছি যেন আমরাই ওদের ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছি। এইভাবে বেশ কিছু চলার পর আমার চোখ চলে যায় আদিবার দিকে। আদিবা পুকুর পাড়ের দিকে যাচ্ছে, তাই আমিও সুযোগটা মিস না করে আদিবার পেছনে পেছনে চলে গেলাম। আদিবা আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর বলল, এ কি, আপনি এই সময় এখানে কি করেন? আপনাকে দেখতে এসেছি। ফ্লার্ট করেন? দেখুন আমি কিন্তু সবাইকে বলে দিব যে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন। পারলে বলে নেন, কিন্তু আমি আপনার পিছু ছাড়ছি না। উফ, আপনি না একটা বিরক্তিকর। এটা বলেই আদিবার সামনের দিকে হাঁটতে লাগলো আর আমি ফুলের টপ থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে আদিবার সামনে গিয়ে পথ আটকালাম। কি হলো, আমার রাস্তা আটকালেন কেন? না মানে আপনার জন্য একটা গিফট আছে। আমার কোনো গিফট লাগবে না, আপনি আমার চোখের সামনে থেকে যান তো। গিফটটা না নিলে আমি কিছুতেই আপনার কাছ থেকে যাব না। আদিবা অনেকটা বিরক্তকর ভাব নিয়ে বলল, আচ্ছা দিন, কি গিফট আছে? আর আমার চোখের সামনে থেকে বিদায় হন। এরপর আমার পেছনে থাকা হাতটা আমি সামনে নিয়ে এলাম আর হাতে থাকা ফুলটা কোনো মতে সিমলার হাতে ধরিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ। এটা বলেই বউ করে একটা দৌড় দিয়ে চলে এলাম। আসার সময় দেখতে পেলাম আদিবা ফুলটা আমার দিকে ছুঁড়ে মেরে রাগ দেখিয়ে বলল, ফালতু কোথাকার, তোকে আমি কাছে পেলে দেখে নিব। আমি হাসতে হাসতে সোজা আসিফের কাছে চলে এলাম। আসিফ আমাকে হাসতে দেখে বলল, স্যার ভালোই তো, চালিয়ে যান। তোমাকে আমি কাল রাতে কি বলেছিলাম? আসিফ ভয় পেয়ে বলল, সরি স্যার। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। বিয়ের আর মাত্র একদিন বাকি। কাল বিকেলেই ছেলেপক্ষ বিয়ে করতে আসবে। আমার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি চিন্তায় আছি আহাতকে নিয়ে। আমরা যে 6টা টিম ভাগ হয়ে কাজ করছি, এর মধ্যে থেকে কেউ কোনো কিছু খুঁজে পায়নি, তাই আমি অনেক টেনশনে আছি। সকালে ব্রেকফাস্ট করে আমি রুমে মাথা নিচু করে বসেছিলাম। তখনই আমার রুমে জান্নাত এলো। ভাইয়া, আপনি আমাকে একটা হেল্প করবেন? হঠাৎ জান্নাতের গলার আওয়াজ পেয়ে আমি দরজার দিকে তাকাই। তাকিয়ে দেখি জান্নাত এসেছে আর ওর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বলুন, আপনার কি হেল্প লাগবে? জান্নাত আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া, এই কাগজটা আপনি নেহার নামের একটা ছেলেকে দেবেন। ও আমাদের বাসার পাশেই একটা দোকানে বসে আছে। প্লিজ আপনি আমাকে এই একটা হেল্প করে দিন। বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। ব্যাপারটা বুঝতে আমার 1 সেকেন্ড সময় লাগলো না। আমি মনে মনে হেসে নিলাম। তখনই আমার একটা জিনিস মনে পড়ে গেল যে এই বাসার কাজের লোক থেকে শুরু করে সবাইকে আমি দেখেছি আর ভালো করে খোঁজও নিয়েছি। শুধু বাকি রয়ে গেছে ছেলেপক্ষ, মানে জান্নাতের সাথে আপাতত যার বিয়ে ঠিক হয়ে আছে। তাই আমি সুযোগ পেয়েই বললাম, কিছু দিতে হবে না, তুমি শুধু আমাকে তোমার হবু জামাইয়ের একটা ছবি দেখাবো। হবু জামাই বলায় জান্নাতের মন খারাপ হয়ে গেল, কিন্তু আমাকে কিছু না বলে ওর মোবাইল বের করে একটা ছবি বের করে আমার হাতে দিল। আমি ছবিটা ভালো করে দেখতে লাগলাম। কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। অবশেষে আমি প্রচুর অবাক হয়ে গেলাম। সাথে সাথে আমার মোবাইল থেকে সন্ত্রাসী আহাদের ফোন বের করলাম। দুটো ছবি এক জায়গায় রেখে দেখতে লাগলাম। এরপর বিশ্বজয়ী একটা হাসি দিলাম, কারণ এটাই আহাদ। শুধু ওর মুখের দাড়িগুলো কেটে ফেলেছে আর চুলগুলো ছোট করে ফেলেছে। সহজে চেনার কোনো উপায় নেই,
আর কোনো চিন্তা নেই, এইবার শুধু কালকের অপেক্ষা। কি হলো ভাইয়া, এইভাবে কি দেখতেছেন? আমি জান্নাতের কথায় বাস্তবে ফিরে এলাম আর ওকে বললাম, আচ্ছা আমি এখনই যাচ্ছি। এরপর আমি বাসা থেকে বেরিয়ে আশেপাশে দেখতে লাগলাম। তখনই আমি দেখতে পাই নেহাল চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে। ওকে যেহেতু আমি আগে দেখেছি তাই চিনতে কোনো ভুল হয়নি। আমি সোজা নেহালের সামনে চলে যাই। নেহাল। জি, জান্নাত কি আপনাকে পাঠিয়েছে? আমি কিছু না বলে আমার জামার নিচ থেকে লাইসেন্স প্রাপ্ত পিস্তল বের করলাম। আমার হাতে বন্দুক দেখে নেহাল সেই মাপের ভয় পেয়ে যায়। চুপ করে আমার দিকে তাকিয়ে থাকে। কোনো কথা বলবি না, আমি যেখানে নিয়ে যাব চুপচাপ আমার সাথে যাবি। বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই মোবাইল আর কিছু টাকা আছে। এগুলো নিয়ে প্লিজ আমাকে ছেড়ে দিন। একদম চুপচাপ আমার সাথে চল। এরপর আমি নেহালকে নিয়ে সোজা আরিফদের কাছে নিয়ে গেলাম। মানে আমি খুলনায় প্রথম দিন যে বাসায় উঠেছিলাম সেই বাসায়। স্যার, এটা কে? আমি কালকে যখন তোমাকে ফোন দিয়ে বলবো তখনই ওকে নিয়ে চলে আসবো। আর চিন্তার কোনো কারণ নেই, আহাতকে পেয়ে গেছি। তুমি আজকেই বোমা নষ্ট করা লোকেদের আসতে বলো। ওকে স্যার। এটা বলে আমি বাসা থেকে বেরিয়ে এলাম। আর নিহাল আমাকে বারবার ডাকতে লাগলো, কিন্তু আমি কিছু না বলেই চলে এলাম। এরপর রাস্তায় বসেই সকলকে জানিয়ে দিলাম যে আহাত কোথায় আছে। সবাইকে আহাদের পিছে লাগিয়ে দিলাম। এরপর হাসতে হাসতে বাসায় ঢুকলাম। তখন দেখলাম আদিবা মন খারাপ করে বসে আছে। আমি আদিবার সামনে গিয়ে আদিবার হাত ধরে ওকে পুকুর পাড়ে নিয়ে এলাম। আদিবা আমার কাছ থেকে ছাড়া পেয়ে বলে উঠল, দেখুন, সবসময় মজা ভাল লাগে না। আপনার কি মনে হয় আমি মজা করছি? আমি যে এই যে আপনাকে প্রতিদিন একবার করে প্রপোজ করি আর আপনি আমাকে কিছু না বলেই চলে যান, জানেন এতে আমি কতটা কষ্ট পাই? আমি আস্তে আস্তে আদিবার কাছে যেতে থাকি। আদিবা ভয় পেয়ে আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগে। এক পর্যায়ে আদিবা একটা বড় গাছের সাথে পিঠ ঠেকে যায়। আমি আস্তে আস্তে আদিবার মুখের কাছে আমার মুখ নিতে লাগলাম। আমাদের মাঝে আর একটু ফাঁকা নেই বললেই চলে। আদিবা ভয় চোখ বন্ধ করে নিল। আমি আস্তে করে আদিবার ঠোঁট আর আমার ঠোঁট মিলিয়ে দিলাম। 2 মিনিট পরেই আদিবা আমাকে ধাক্কা দিয়ে সরে গেল। আমি কিছু বলতে যাব তার আগেই আমার মুখে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আপনি যে এতটা খারাপ আমার জানা ছিল না। আমি কতবার বলছি যে আমি আপনাকে ভালোবাসি না। আসলে সব ছেলেরা এক হয়, সবাই মেয়েদের মনকে নয় শরীরকে পছন্দ করে। আর আজকে আপনি সেটা প্রমাণ করে দিলেন। আমি আপনার মতো বাজে জঘন্য ছেলেকে না, আমি আমার ছোটবেলায় ভালোবাসা মানুষকে ভালোবাসি। হ্যাঁ, আমি শুধু শ্রাবণকেই ভালোবাসি। আদিবা কান্না করে এগুলো বলল। আমি বোধহয় ওর সাথে একটু বেশি মজা করে ফেলেছি। আসলে ওর কাছে গেলে ওর ওই সুন্দর মুখখানা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যেন হারিয়ে যাই। তাই তো এরকম একটা ঘটনা ঘটলো। আদিবা দৌড়ে চলে যেতে লাগলো আর আমি তখনই বলে উঠলাম, অবশেষে আদিবাসীও আমাকে চিনতে পারলো না, তাহলে আর এখানে থেকে কি হবে? আমি বরং আবার চলে যাই। আদিবা আমার এই কথাটা শুনে দাঁড়িয়ে গেল, কারণ একমাত্র আমি ওকে আদিবাসী বলে ডাকতাম। এটা আমি ওকে রাগানোর জন্য বলতাম, আর আজকে এত বছর পরে আবার বললাম। আদিবা চোখ মুছে আমার দিকে ফিরে তাকালো আর ছুটে আমার কাছে চলে এলো। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। কি তুমি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আমি তো আয়ানের মায়ের জামাই। এটা বলার সাথে সাথেই আদিবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে যেন আমাকে কোথাও যেতেই দেবে না। আসলে আমি আর আদিবা যখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম তখনই আদিবা বলেছিল আমরা বিয়ে করলে নাকি আমাদের একটা ছেলে হবে আর তার নাম রাখবে আয়ান। আমার মুখে আয়ানের নাম শুনে আদিবা শিওর হয়ে গেছে যে আমি ওর হারিয়ে যাওয়া ভালোবাসা। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কুত্তা, তুই কোথায় ছিলে এতদিন? জানিস আমি কতটা কষ্ট পেয়েছি তোর জন্য? আমি রোজ তোর জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু তুই আসতি না। এভাবে আজকে এত বছর কেটে গেল, আর তোর এখন আসার সময় হলো? আরে আস্তে আস্তে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কিভাবে? শোনো, আমি তোমাকে এখন কিছু বলবো না, কালকে বিয়ের সময় সব কিছু জানতে পেরে যাবে। যান্ত্রিক কিছু সমস্যার জন্য গল্পে আদিবার ভয়েসটি চেঞ্জ করা হলো। আমি আর কিছু শুনতে বা জানতে চাই না। আমি তোমাকে পেয়ে গেছি, ব্যাস। আমার আর কিছু চাই না। চলো, আমি আর তুমি এখনই এই বাসা ছেড়ে পালিয়ে যাব। আরে পাগল হলে নাকি? আমি তোমাকে সকলের সামনে দিয়ে নিয়ে যাব, কে কি বলবে? শ্রাবণ, তুমি কিছু জানো না, বাসায় কেউ আমাকে মেনে নিবে না। তার কোনো প্রয়োজন নেই, তুমি মেনে নিলেই হবে। উফ, তুমি বুঝতেছো না। আর তাছাড়াও সবাই জান্নাতকে জোর করে বিয়ে দিচ্ছে। ও আরেকটা আমি জানি, তোমার এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি একদম নিশ্চিন্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো তো নাকি? নিজের থেকেও বেশি। আদিবা এবার আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল।
তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, আর আমাকে এখন ছেড়ে দাও। কেউ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। না, আমি তোমাকে আর ছাড়তেছি না। ও তাই, তাহলে চলো আর একটা হয়ে যাক। আদিবা সাথে সাথে আমাকে ছেড়ে দিল আর বলল, তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে গেছো। বিয়ের আগে এসব কেউ করে নাকি? ওরে আমার লজ্জাবতী লতা। আমি গেলাম। এই শোনো, তুমি আবার আমার আসল পরিচয় কাউকে বলে দিও না। আমি কালকে সকলের সামনে আমার পরিচয় বলবো। ওকে বেবি। এরপর আদিবা হাসতে হাসতে আমার কাছ থেকে চলে গেল। আমিও হাসতে হাসতে বাসার দিকে যেতে লাগলাম। তখনই আসিফ আমার সামনে এলো। স্যার, সত্যি বলতেছি, আমি কিন্তু আপনাকে আর ম্যাডামকে কিছু করতে দেখি নাই। আসিফ, তুমি সবসময় কাউমে হাড্ডি হও কেন বলো তো? বিকেলবেলা আমি আর আসিফ রুমে বসেছিলাম। তখনই আমার ফোনে রবির একটা কল এলো। রবি বলো। সবগুলোকে পেয়ে গেছি, ওরা মোট 7 জন। তুই বললে এখনই সবগুলোকে শ্যুট করে দেই। না না, তার একদম দরকার নেই। তুই সবগুলোকে ধরে ফ্ল্যাটে নিয়ে যা, সমস্ত বোমগুলো নষ্ট করে দে। এরপর কালকে বিকেলবেলা আহাদ আর নেহালকে নিয়ে আমার বাসায় আসবি। তোর প্ল্যানটা কি একটু খুলে বলবি? এরপর রবিকে একটা প্ল্যান বলে ফোনটা রেখে দিলাম। এভাবে আজকের দিনটাও কেটে গেল। আজকে রাতে সুন্দর করে ঘুম হবে, কারণ মাথায় কোনো টেনশন নেই। আজকে জান্নাতের বিয়ে, তবে সেটা আহাদ বা অন্য কারোর সাথে না, নেহালের সাথে। কীভাবে কি হতে চলেছে দেখতে থাকুন। আজকে তো আমি জান্নাতের মুখের দিকে তাকাতেই পারছিলাম না। ও মুখটা একদম কালো করে রেখেছে। তবুও আব্বু আর ভাইয়ারা ওকে বিয়েটা দেবে। বিকেলবেলা সব কিছু ঠিকঠাক করা হলো। বাসা ভর্তি অনেক লোকজন। কিছুক্ষণের মধ্যেই ছেলেপক্ষের লোকজন বাসায় আসবে। আমি রবিকে ফোন করে সব কিছু ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করে নিলাম। এরপর হাসি মুখে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে ছেলের পক্ষের গাড়ি এলো। গাড়ি থেকে আহাত বেরিয়ে এলো, আর ওর পিছে আমাদের টিমের 13 জন লোকই আছে, সাথে নেহালও আছে। বাসার সবাই ব্যস্ত হয়ে পড়ল। জামাইকে তার আসনে বসতে দেওয়া হলো, কিন্তু জামাইয়ের মুখে কোনো হাসি নেই। এর কারণ তো আমি জানি। যখনই বিয়ের কার্যক্রম শুরু করা হবে, তখনই আমি আমার নিচ থেকে একটা পিস্তল বের করলাম, আর সেটা উপর দিকে তাক করে একটা গুলি করলাম। বিয়ে বাড়িতে উপস্থিত থাকা সকলে চিল্লিয়ে উঠল। সবাই আমার দিকে তাকালো। আপনারা কেউ নিজেদের জায়গা থেকে একটু নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু আমার হাতে মরতে হবে। সবাই অনেক ভয় পেয়ে গেছে। হঠাৎ করেই আব্বু আর ভাইয়া আমার সামনে চলে এলো আর বলল, একি তুমি এগুলা কি করতেছ? তুমি তো জানোই আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে। প্লিজ কোনো ঝামেলা তৈরি করো না। তুমি যা বলবে আমি তোমাকে তাই দিয়ে দেব। আমি আব্বুর কথায় কান না দিয়ে আবার বলতে শুরু করলাম, আর হ্যাঁ, কেউ কিন্তু পুলিশকে ফোন করার চেষ্টা করবেন না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এইবার আমি গুলোটা সোজা আহাদের দিকে তাক করলাম, আর ওর বুকে পর পর 3টে গুলি করলাম। আহাদ মাটিতে লুটিয়ে পড়ল। আহাদ আগে থেকে জানতো যে ওর সাথে এমনটাই হতে চলেছে, তাই ওর মুখে একটা হাসি ছিল। আর এদিকে এখানে উপস্থিত থাকা সবাই ভয়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ তারা তাদের চোখের সামনে একটা মানুষকে মারা যেতে দেখেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাত মোটেও ভয় পায়নি, বরং ও আরও অনেক খুশি হয়েছে। আর আদিবা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো মনে মনে ভাবছিল আমি গুন্ডা হয়ে গেছি। এবার আমি আবার বললাম, রবি, নেহালকে নিয়ে আয়, আর যত তাড়াতাড়ি সম্ভব জান্নাতের সাথে ওর বিয়ের কাজ সম্পন্ন কর। রবি আমার কথা মতো জান্নাত আর নেহালকে নিয়ে উপস্থিত থাকা কাজীর কাছে গেল। আর তখনই ভাইয়া জান্নাতকে আটকাতে যাবে, কিন্তু আমি আবার একটা ফায়ার করলাম। ভাইয়া ভয় পেয়ে থমকে গেল। অবশেষে জান্নাত আর নেহালের বিয়েটা হয়ে গেল। ওদের দুজনের দিকে তাকিয়ে দেখি ওরা অনেক খুশি, কিন্তু বাকি সবাই একটা ভয়ের মধ্যে ছিল। শুধু বন্দুকের ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। কিন্তু আব্বু আর চুপ না থেকে আমার সামনে চলে এলো আর বলল, কে তুমি? আর তুমি আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করলে কেন? মনে করুন তো, আজ থেকে 6 বছর আগে আপনার একটা ছোট ছেলে ছিল, কি যেন নাম? শ্রাবণ। শ্রাবণ। আমি আপনার সেই 6 বছর আগে শ্রাবণ, মানে আপনার অবাধ্য ছোট ছেলে। আমার কথা শুনে আমার বাসার সবাই অবাক হয়ে গেল। সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। সবাই এবার শিওর হয়ে গেল যে আমি শ্রাবণ। ওহ, তাহলে তুই 5 বছরে জেল খেটে এখন আবার আমাদের পিছনে লাগতে এসেছিস? আর এসেই তো গেছিস। এর আগে তুই তোর চাচাতো বোনের জীবন নষ্ট করেছিস, আর এখন নিজের বোনের তুই তো আসলে কোনো মানুষ না। এখন তুই একটা সন্ত্রাসী হয়ে গেছিস। এখনো আরেকটা হিসাব বাকি আছে। আমি এটা বলার পরই সবাই আমার দিকে আবার তাকিয়ে পড়ল। আদিবা, এদিকে এসো। আদিবা আমার পাশে এসে দাঁড়ালো।
তুই আদিবার সাথে কি করতে চলেছিস? বিয়ে? আমি এখন এই মুহূর্তে ওকে সকলের সামনে বিয়ে করব। আমার এই কথা শোনার পর মামা আমার সামনে চলে এলো আর আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। তোর মতন একটা খুনির সাথে আমার মেয়ের বিয়ে দিব না, ওর জীবনটা আমি নষ্ট হতে দিব না। দেখি আমাকে কে আটকায়। আমি এটা বলে আদিবার হাত ধরে কাজের কাছে যেতে লাগলাম। তখনই মামা আর ভাইয়া আমাকে আটকাতে যাবে, কিন্তু আমার টিমের সবাই তাদেরকে ধরে বসলো। অবশেষে আমার আর আদিবার বিয়েটা হয়ে গেল। কেন কেন করলি এমনটা? আমার মেয়ের জীবনটা একদম নষ্ট করে দিলি। একসময় তোমরাও আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছিলে, কিন্তু তাই বলে এইভাবে এর প্রতিশোধ নিতে হবে? ইটস মাই রুল। আম্মু, তুমি আর একটু অপেক্ষা করো, আমি পুলিশকে ফোন করেছি। এখনই পুলিশ এখানে চলে আসবে আর ওই জানোয়ারটাকে ধরে নিয়ে যাবে। আবার আমি ভেবেছিলাম ও হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু ও যে আবার এমন একটা কাজ করবে আমার জানা ছিল না। আমি তোমাকে আগেই বলেছিলাম ও কোনোদিন ভালো ছিল না। আমি বসে বসে সকলের কথা শুনছিলাম, কারণ একটু বাদে সবাই বড়সড় একটা শক খেতে চলেছে। আমার এই ভেবে হাসি পাচ্ছে যে এরা যখন সবাই জানতে পারবে আমি সেনাবাহিনীর মেজর, তখন কি হবে। এগুলো ভাবতে ভাবতে বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম, মানে পুলিশ এসে গেছে। গাড়ি থেকে অনেকগুলো পুলিশ বাসার ভেতরে এলো। তারা লাশটাকে দেখেই অবাক হয়ে গেল আর সাথে সাথে জিজ্ঞেস করলো, এটা কে করেছে? ভাই আর আব্বু ছুটে গিয়ে আমাকে দেখিয়ে দিল। পুলিশ আর দেরি না করেই আমার কাছে চলে এলো। আমি রবি সহ বাকি সকলকে চুপ থাকতে বললাম চোখের ইশারায়। এইবার তোর এমন হাল করব যাতে কখনো আর জেল থেকে বের হতে না পারিস। সবাই আমাকে অনেক বাজে কথা বলতে লাগলো। আমি শুধু শুনছি আর মজা নিচ্ছি। দেখি কে কত কথা শোনাতে পারে আমাকে। এদিকে জান্নাত আর সিমলার দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি। জান্নাত হয়তো মনে মনে নিজেকে এর জন্য দায়ী করছে। অনেক হয়েছে অফিসার, ওকে নিয়ে যান। এই চল, তোর এমন হাল করব যে তুই আর কখনো বন্দুক ধরার সাহসই পাবি না। যা করছেন ভেবে করছেন তো? পুলিশ আমার জামার কলার ধরে বলল। এই তুই আমাকে হুমকি দিস? তোর অবস্থা আমি কি করতেছি, চল তুই। 1 মিনিট। আমি এটা বলেই আমার প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলাম এবং তার ভেতর থেকে আমার সেনাবাহিনীর কার্ডটি বের করে পুলিশের হাতে দিলাম। সবাই চুপচাপ পুলিশ আর আমার কর্মকাণ্ড দেখছিল, কেউ কিছুই বুঝছে না। পুলিশ কার্ডটি ভালো করে দেখেই আমার জামার কলার ছেড়ে দিল আর তার মাথা থেকে টুপি খুলে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, স্যার আমাকে ক্ষমা করে দিন। এখানে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে গেল। এখানে হচ্ছেটা কি কেউ বুঝতেই পারছে না, শুধু রবি আর আমি জানি কি হচ্ছে। অফিসার, এটা আপনি কি করছেন? আপনি এই ছোট লোকের পা জড়িয়ে ধরেছেন কেন? অফিসার কিছু বলতে যাবে তখনই বাসার ভেতর প্রেস কনফারেন্সের লোকজন ঢুকে পড়ে। আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে চলে গেলাম আর আমার সাথে আমার টিমের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। স্যার, আপনারা কি সকল সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়েছেন? আমরা মোট 7 জনকে আটক করেছিলাম। এদের মধ্যে যে প্রধান, তাকে আমরা জীবিত আটক করতে পারিনি। ওই যে ওখানে আব্দুল আহাদের লাশ আছে আর বাকি 6 জন আমাদের আওতায় আছে। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই চুপচাপ দেখে যাচ্ছে। স্যার, আপনারা এদের কাছে কী কী পেয়েছেন? 3টা বোমা পেয়েছি, যেগুলো দিয়ে খুলনা শহরের 3 ভাগের 2 ভাগ ধ্বংস করা সম্ভব, আর 12টা বৈদেশিক অস্ত্র, সাথে 9টা মোবাইল। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের খুলনা শহরকে এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য। এরপর প্রেসের লোকজন সব কিছু ছবি তুলে নিয়ে গিয়ে বাসা থেকে চলে গেল। এরপর আমি বাসার সকলের থেকে দাঁড়িয়ে দেখি সবাই অবাক, কারো মুখে কোনো কথা নেই। বিশেষ করে আব্বু আর ভাইয়ার মুখ তো পুরোই দেখার মতো ছিল। কি হলো, এবার কেউ কিছু বলছে না কেন? কে তুমি? আর সবাই তোমার সাথে এমন ব্যবহার করতেছে কেন? তুই থেকে একেবারে তুমিতে চলে এলেন। আব্বু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বলতেছি স্যার, ও কোনো সাধারণ মানুষ নেই, সে ঢাকা বিভাগের সেনাবাহিনী মেজর শ্রাবণ আহমেদ ইমর। এবার সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আব্বু, আম্মু, ভাইয়া, চাচা, চাচি, মামা, মামি, মানে বাসার সবাই অবাক হয়ে আছে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। স্যার, একটা বিশেষ কাজে ছদ্মবেশে আপনাদের বাসায় এসেছিল, আর যাকে শ্যুট করা হয়েছে সে আর কেউ নয়, বাংলাদেশের নাম্বার 1 সন্ত্রাসী আব্দুল আহাদ। আজকে যদি স্যার এখানে উপস্থিত না থাকতো তাহলে আপনারা সবাই হয়তো এখন জীবিত থাকতেন না। এবার সবাই বিষয়টি বুঝতে পারল। এখানে বিয়ে হওয়ার কথা ছিল, সেসব শেষ হয়ে গেছে। এখন আপনারা সবাই জায়গাটা ফাঁকা করে দিন। এবার বাসা থেকে সকল আত্মীয়স্বজন চলে গেল। মুহূর্তেই বাসাটা ফাঁকা হয়ে গেল। এখন এখানে শুধু আমার পরিবারের লোকজন আছে
কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে আমি সেনাবাহিনীর মেজর হলাম। আমি তো 5 বছর জেলের ভেতরে ছিলাম। কেউ ভয়ে আমার সাথে কথা বলতে পারছিল না। অবশেষে চাচা আমার সামনে এলো। শ্রাবণ বাবা, কি করে তুমি সেনাবাহিনীতে যুক্ত হলে? অবশেষে আমি আমার পরিবারের সকলের সামনে সবটা খুলে বললাম, অতীতের সব ঘটনা খুলে বললাম। সবাই আমার অতীত শুনে মাথা নিচু করে ফেলল, কারণ তারা আমার সাথে অনেক অন্যায় করেছে। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস কারো ছিল না। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কারণ আমি ওর সাথে যতই খারাপ ব্যবহার করি না কেন, আমি জানতাম আমার ছেলে এমন প্রকৃতির ছিল না। আমাদের অনেক ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। আমাদের কোনো অধিকার নেই সামনে কথা বলার। পরিবারের সবাই একে একে আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমি কারো কথার কোনো জবাব দিলাম না। চুপচাপ শুধু শুনতে লাগলাম। রবি, লাশটাকে তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করো। আর কর্নেল ফোন করেছে, আমাদের এখন ঢাকা যেতে হবে। আচ্ছা। এরপর 30 মিনিটের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেললো রবি এবং টিমের বাকি সবাই মিলে ঢাকা থেকে আমাদের জন্য গাড়ি চলে এসেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে আদিবার সামনে চলে গেলাম। চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কোথায় যাব? ঢাকা। এরপর আমি জান্নাত আর নেহালের সামনে গেলাম। চল, তোদেরকে আমি নামিয়ে দিয়ে যাচ্ছি। জান্নাত আর নেহাল আমাকে একসাথে সালাম করলো আর বলল, ধন্যবাদ ভাইয়া। আরে বোকা, আমি তোর ভাই হই, আমাকে আবার কিসের ধন্যবাদ। এরপর আমরা সবাই বাসার বাইরে চলে এলাম। বাসার বাকি সবাই আমাদের পিছে পিছে এলো। আমি গাড়িতে উঠতে যাব, তখনই আম্মু আমার হাত টেনে ধরলো। বাবা, পারলে তোর এই বাজে মাটাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি জানি আমরা সবাই বললো তুই এখানে থাকবি না, কিন্তু এতটুকুই বলবো, তোরা ভালো থাকিস সব সময়। ভাই ভাই, আমি না বুঝেই তোর সাথে এমন ব্যবহার করেছি, পারলে সবটা ভুলে যাস। বাসার সবাই একে একে আমার সামনে এসে ক্ষমা চাইতে লাগলো। আমি কারো কথার কোনো উত্তর দিই না, শুধু একটা হাসি দিয়ে সকলের সামনে থেকে চলে আসি, কারণ বর্তমানে আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। গাড়িতে বসে চুপচাপ ভাবছি কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। ভেবেছিলাম আদিবাকে আমি আর পাবো না, কিন্তু অবশেষে পেয়েই গেলাম। ওই কি ভাবতেছো? কিছু না। তুমি আসলে একটা বাটপার। আচ্ছা, আমাকে বললে কি হতো? আমি কি সবাইকে বলে দিতাম নাকি? তোমাকে বলি নাই দেখেই তো আজকে একেবারে বিয়ে করে নিয়ে এসেছি তোমাকে। উনি বিয়ে করলে বুঝি আমার বিয়ে হতো না? এসব বাদ দাও, আগে বলো আয়ানের কি হবে? ওকে তো তাড়াতাড়ি আনতে হবে নাকি? তুমি বললে আজকে বাসায় গিয়ে কাজে লেগে যাবো। আমার মুখে এমন কথা শুনে আদিবার লজ্জায় একদম লাল হয়ে যায়। তখন ওকে দেখার মতো ছিল। এভাবে শেষ হয় একটা মিথ্যা অপবাদী ছেলের গল্প, যাকে মিথ্যা অপবাদ দিয়ে তার বাবা মা ভাই পরিবার আত্মীয় স্বজন সবাই তাড়িয়ে দিয়েছিল। তারপর সবশেষে শ্রাবণ যখন তার বাসায় বউ নিয়ে যায়, তখন ওর আম্মুই সবচেয়ে বেশি খুশি হয়। শ্রাবণের বিয়ের কয়েক মাস পরে ওর আসল বাবা মা শ্রাবণকে দেখতে পায়, কিন্তু শ্রাবণ তাদের সাথে কোনো কথা বলে না। তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, এটাই অনেক ছিল। কিন্তু কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যার ফল এখন শ্রাবণের বাবা মা পাচ্ছে।